আমার নাম জীবন জাঙ্কুক। আজ আমি আমার পিতা মহোদয়ের কাছে বিরাট একটা ঝাড়ি খেয়েছি। আপাতত আমি রাস্তায় হাঁটছি। উদ্দেশ্য আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বউয়ের বাড়ি। অবাক হলে? বেস্ট ফ্রেন্ড বউ আবার কি, তাই তো? আমি আমার বেস্টিকে অনেক ভালোবাসি, আর আমার বেস্টিও আমাকে অনেক ভালোবাসে। ফিউচার প্ল্যানিং, আমরা দুজনকে বিয়ে করব। এই যে দেখছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি। টিং টং টিং টং টিং টং টিং টং টিং টং। আরে কে রে? কোন হাতের ছাড়া এরকম কি এতপের মতো কলিং বেল চাপতেছে? যাদব কথাকার, তোরে যদি একবার হাতের কাছে পাই রে, তোর খিলু এক সাইড থেকে আরেক সাইডে পাঠাই দিব। এই বলে রাগে গজগজ করতে করতে ধাম করে দরজাটা খুলে দেয় একজন মধ্যবয়সী মহিলা। ইস, তোমাকে কে বলছে আমার শাশুড়ি আম্মা মধ্যবয়সী মহিলা? আমার শাশুড়ি আম্মা তো এখন পর্যন্ত ইয়াং। আরে কি রে জাঙ্কুক বাবা, তুমি এইভাবে কলিং বেল চাপতেছিল কেন? আমি তো ভাবলাম পাশের বাড়ির ওই বিয়াদব চ্যাংড়াটা এসে আবার এইভাবে বিয়াদবের মতো কলিং বেল চাপতেছে। দেখো তো, আমি তোমাকে কতগুলো কথা শোনাই দিলাম। ওফো, কোনো প্রবলেম নাই মাই ডিয়ার ডার্লিং শাশুড়ি আম্মা। আবার ঢং করে। এইবার কিন্তু একদম সয়াবিনকে বলে দিতেছি। সয়াবিনকে বললেও কিছু হবে না শাশুড়ি আম্মা, মানে শ্বশুর আব্বাকে বললেও কিছু হবে না। শ্বশুর আব্বা তো সবই জানে যে তুমি আমার ডার্লিং। এই থাম তো, ঢং করিস না। আমি খুব ভালো করেই জানি কি জন্য আসছস। না মানে হ্যাঁ মানে বলতে হবে না। যা তে রুমে যা, যায় দেখো কি যে হয়েছে, ফ্যান সাইডা দিয়ে টান হয়ে শুয়ে আছে। তখন থেকে ডাকতেছি, কিছু শুনতেছে না। আমি তোরে ফোন করতেই যাচ্ছিলাম, তুই চলে আইসস। উফ শাশুড়ি ডার্লিং, তোমার সাথে আমার মনের কত মিল। আরে কি রে জাঙ্কুক, কি আর ফ্ল্যাটিং করা লাগবে না, যা। আমার ওইদিকে কতগুলো কাজ পড়ে আছে জানোস। কি রে সয়াবিন, তুমি কোথায় আসো? তোমার মাইয়ার মতো টান হয়ে শুয়ে ঘুম পাড়তেছো নাকি? জাঙ্কুক ইয়ঞ্জনের সাথে হালকা পাতলা ফ্ল্যাটিং করে সোজা চলে যায় তের রুমে। তের রুমে গিয়ে দেখতে পায় আসলে তে বিছানার উপর টান হয়ে শুয়ে সিলিংয়ের দিকে মুখ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। আর এদিকে ফ্যান চলছে ফুল স্পিডে। আরে ফেলা, বউ আমার পাগল হলো নাকি? এই কনকনে শীতের মধ্যে ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে আছে। জাঙ্কুকের খুব শীত করছিল, তাই জন্য খুটুস করে রুমের ফ্যানটা বন্ধ করে দিল। ফ্যান বন্ধ করতে তে চোখ খুলে তাকায়। কে? কি আবার হবে বউ? আমি? ও তুই আইসস? কি চাই? আমার বাড়িতে কি করতে আসছিস তুই? আরে বউ, রাগ করিস কেন? জাঙ্কুক এক লাফে তের পাশে তের বিছানায় ধাম করে শুয়ে পড়ে। এই হ্যাট্টবাল, কি সমস্যা তোর? আমার পাশে এভাবে টান হয়ে শুচ্ছিস কেন? আরে বউ, রাগটা কমা না, এত রাগিস কেন? শোন, তোর সাথে একটা কথা আছে। শোন, তোর থার্ড ক্লাস কথা শুনতে আমি রাজি নেই। তুই বার হ আমার বাড়ি থেকে। এই বউ, আমাকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস কেন? তা জাঙ্কুক, তোকে আমি কি করব? এক নম্বরের অকর্মার ঠেকি তুই। আরে বউ, আমার কথাটা তো শোন। ঢং করা বাদ দিবি, এরকম বউ করবি না। তোর এসব আদিক্ষাটা আমার মোটেও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আগে আমার কথাটা তো শোন। কি হয়েছে বল। মানে তে বেবি ডার্লিং সোনা পাখি, আমি না আব্বুকে বলেছিলাম। কি বলছস? মানে তোর আর আমার বিয়ের কথা। শালা হারামজাদা, তোরে না আমার উস্তাইতে মন চাইতেছে। কেন? আমি কি করলাম? না, তুমি কি কিছু করতে পারো? তুমি কিচ্ছু করতে পারো না, গাধা কথাকার। এই তুই কোনো চাকরি বাকরি করিস? তুই সরাসরি আঙ্কেলকে বলছিস বিয়ে করার কথা। কিন্তু তে, আমার তো চাকরি ব্যাপারটা মোটেও ভালো লাগে না। আচ্ছা তুই বল, আমি যদি চাকরি করি তাহলে বিয়ের পর তোর সাথে রোম্যান্স করবে কে? কুত্তা, যা তুই জানোয়ার। আরে বউ, তুই আবার রেগে যাচ্ছিস। আমি ভুল কিছু কি বলছি? শালা রাম ঠাকুর, তুই যদি চাকরি না করিস তাহলে টাকা কোথায় থেকে আসবে? তুই নিজে খাবি কি, না আমাকে খাওয়াবি কি? আর আমাদের বাচ্চা কাচ্চা হলো তখন? বাহ, তুই তো সেই ফার্স্ট। বিয়েটাই করতে পারলাম না, সরাসরি তুই বাচ্চা কাচ্চার কাছে চলে গেছিস। উফ আল্লাহ, শয়তানি করিস না তো। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি। তুই আগে একটা চাকরি পা, তারপর আঙ্কেলকে বিয়ের কথা বলিস, আঙ্কেল ঠিক বিয়ে দেবে। আরে ধ্যাপ, আমি বললাম না আমি চাকরি বাকরি করতে পারবো না। আর যদি চাকরি বাকরি করিও সেটা বিয়ের পরে, এখন না। এখন আগে আমি তোকে বিয়ে করব, তারপর তোর সাথে 24 ঘন্টা রোম্যান্স করব। তারপর আমাদের যখন একটা ক্রিকেট টিম হবে, তারপরে আমি চাকরি বাকরি ওসব বিয়ে দেখবো, বুঝলি? এখন আর কোনো কথা নেই, চল আমার সাথে। কোথায় যাবো? আর দেখ, একদম ফাজলামি করবি না, বুঝতে বেটা একটা। সবসময় তোর মাথায় এসব ফাজলামি ঘুরে, তাই না? আমি কোনো রকম ফাজলামি করছি না, আমি যা বলেছি তাই। তুই এখন আমার সাথে চল। চল মানে কোথায় যাব? এখন তুই আমার সাথে আমার আব্বুর কাছে যাবি, তারপর আমাদের বিয়ের কথা বলবো। এই তুই পাগল, আমি কোথাও যাবো না, তুই সর। তা তুই এখন কি করবি? এই কনকনে শীতের মধ্যে ফ্যান ছাড়া দিয়ে শুয়ে থাকবি নাকি? দরকার পড়লে তাই করবো, তাও আমি তোর সাথে কোথাও যাবো না।
এই তুই আগে আমাকে ভালোবাসিস তো? জাঙ্কুক, এটা কি ধরনের কথা? ঠিক ধরনেরই কথা। তুই আগে আমাকে বলতো তুই আমাকে আদৌ ভালোবাসিস? উফ, জাঙ্কুক, সত্যি আমি তোকে ভালোবাসি, কিন্তু প্লিজ এসব উল্টাপাল্টা কাজ করিস না। আগে তুই একটা চাকরি পা। হ্যাঁ, তুই আমাকে ভালোবাসিস, ব্যাস শেষ, আর কোনো কথা। এখন তুই আমার সাথে যাবি। জাঙ্কুক, কোনো জাঙ্কুক না, তুই চল। জাঙ্কুক তেকে টানতে থাকে। আরে আমাকে প্লিজ রেডি হতে দে। তোকে কোনো রকম কোনো রেডি হতে হবে না, তুই একদম ঠিকই আছিস। কথাটা বলে জাঙ্কুক তের মাথার চুলটা হাত দিয়ে ঠিক করে দেয়। তারপর তের মাথা একটা ওড়না পেঁচিয়ে দিয়ে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। আরে জাঙ্কুক বাবা, তুমি তেকে এভাবে টানছো কেন? আর কখন আসলে? এই তো আঙ্কেল, আমি শ্বশুর আব্বা এখনই আসছি, আর এখনই যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছ? হেই হাংজুন, দেখে যাও, জাঙ্কুক তেকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি রে, কি হয়েছে? সয়াবিন তেল? আরে বাবা, সয়াবিন তেল পরে বলো, সামনে দেখো। আরে কি একটা অবস্থা! কি রে জাঙ্কুকটা, আমার মাইয়া ডালি রং করে টানতেছিস কেন? তেমন কিছু না শাশুড়ি ডার্লিং, এখন তোমার মেয়েকে আমি বিয়ে করব, তাই জন্য টানতে টানতে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। এই হাংজুন, জাঙ্কুক এটা কি বলছে? কি রে জাঙ্কুক, কি বলতেছিস? বাবা তুই এখনো কোনো চাকরি বাকরি করিস না তো, এখন কিসের বিয়ে? কেন শাশুড়ি ডার্লিং, আমি বেকার বলে তুমি তোমার মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে না? আরে বাবা কি বলতেছিস, আমি কখনো সেটা বলছি নাকি? তুই চাকরি করলে কি না করলে কি সেটা কথা না, কিন্তু কথা হইতেছে তুই যদি চাকরি বাকরি না করস তাহলে আমার মাইয়াটাকে খাওয়াবি কি? আমার আব্বার এত টাকা থাকতে আমার কেন চাকরি করতে হবে? যতদিন আমার আব্বার টাকা আছে ততদিন আমার আব্বার টাকা আমার বউকে খাওয়াবো। তারপর যখন আমার আব্বার টাকা শেষ হয়ে যাবে তখন দরকার পড়লে আমি চাকরি করবো। কি একটা অবস্থা, কি লজিক দিতেছিস রে জাঙ্কুককে? এই হাংজুন, জাঙ্কুক এটা কি বলছে? কেন রে সয়াবিন তেল, তুমি শুনতে পাইতেছো না কি বলতেছে? হে হাংজুন, তুই কান্না করছো কেন? তুমি কথায় কথায় এরকম কান্না করো কেন? আমি আজ পর্যন্ত বুঝলাম না। তোমার বুঝতে হবে না সয়াবিন তেল। আমার কান্না আসতেছে, আমি কি করবো? কান্না আমি গাইতে পারতেছি না, তাই একটু কান্না করতেছি। যাই হোক শাশুড়ি ডার্লিং, শ্বশুর আব্বা, আমি আর তে গেলাম, আমরা একবার বিয়ে করে বাড়িতে ফিরবো। আপনারা দোয়া করবেন, ঠিক আছে? তে বউ আমার, তাড়াতাড়ি চল। আরে জাঙ্কু, বোঝার চেষ্টা কর। আরে খেয়াল তোর বুঝাবুঝি তুই তোর কাছে রাখ। এবার কথা না বাড়ে তাড়াতাড়ি চল, আমি আজকেই তোকে বিয়ে করবো। জাঙ্কুক, পাগল হয়েছিস? আমি পাগল হইনি, আমি একেবারে সুস্থ আছি, আর সুস্থ মস্তিষ্কেই তোকে বিয়ের কথা বলতেছি, বুঝছস? এবার চল। যাই হোক, তারপর জাঙ্কুক থেকে টানতে টানতে একটা রিক্সায় তুলে নেয় আর নিজে উঠে পড়ে। দেখ জাঙ্কুক, তুই কি চাকরি কর। তুই যদি চাকরি না করিস আমাকে তুই 4 টাকায় খাওয়াবি। হ্যাঁ রে বাবা, এতদিন আমি আমার আব্বা আম্মার টাকায় খাইছি, তোরেও খাবো। আর যদি তাতে তোর না হয় দরকার পড়লে দুজন মিলে 3 রাস্তা মোড়ে গিয়ে বসে ভিক্ষা করবো, ভিক্ষা করে তোকে খাওয়াবো। তাও আমি এখন চাকরি করবো না, আগে তোকে বিয়ে করবো, আর সেটা আজ এক্ষুনি। আল্লাহ রে, এর একটু বুদ্ধি দাও, কি বলতেছে? আমি ঠিকই বলতেছি, এখন তুই চুপ করে থাক। তুই ভালোভাবেই বুঝতে পারছে জাঙ্কুক যেটা বলছে সেটা জাঙ্কুক করেই ছাড়বে। আসলে ছোটবেলা থেকেই জাঙ্কুক একগুয়ে টাইপের। এর কিছুক্ষণের মাঝেই জাঙ্কুক তেকে নিয়ে জীবন বাড়িতে চলে আসে। এদিকে আরিম সাহেব আর চিন বেগম ড্রয়িং রুমে বসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। তখনই জাঙ্কুক তেকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। ওই আব্বা, এইদিকে তাকাও, দেখো তোমাদের বউ মানে আসছি, এক্ষুনি বিয়ের ব্যবস্থা করো, আমি এখন আমার বউকে বিয়ে করবো। জাঙ্কুক এক নিঃশ্বাসে কথাটা শেষ করে ট্যাপ ড্যাপ করে আরিম সাহেবের দিকে তাকিয়ে আছে। আর এইদিকে জাঙ্কুকের কথা শুনে আরিম সাহেব তার চোখ উল্টে ফেলেছে, আর জিন বেগম খালি ভ্যাটকাচ্ছে। আর এদিকে তে গোল গোল চোখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। অবশ্য তের ভালো করেই জানা ছিল জাঙ্কুক এমন কিছুই করবে। দেখো আব্বা, ওরকম চোখ উল্টায় কাম হবে না, এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমি এক্ষুনি আমার বউকে বিয়ে করবো। ওই হারামজাদা, বিয়ে কি হাতের মোয়া যে তুই বললি আর বিয়ে হয়ে গেল? ওই এত যে বিয়ে বিয়ে করিস, তুই তোর বউকে খাওয়াবি কি? কেন খাবার খাওয়াবো? ওরে শয়তানের বাচ্চা রে, খাবার কিন্তু একটু টাকা লাগবে, টাকা তুই কোথায় পাবি? কেন, এতদিন যেখান থেকে টাকা পেতাম সেইখান থেকেই টাকা পাবো। এখন সেসব বাদ দাও, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, বিয়ে করবো। ইতিমধ্যে জিন হাতে ঝাঁটা নিয়ে জাঙ্কুকের দিকে তেড়ে আসছে। কি কি করবি তুই? আরেকবার বল, কি করবি? আম্মু, ঝাঁটা? ঝাঁটা দিয়ে কি করবে? ঝাঁটা? এই ঝাঁটা দিয়ে তোর মাথায় যে বিয়ের ভূতটা চেপেছে না, ওই ভূতটাকে আমি ছাড়বো। এই বিয়ের কথা বলে বাপ মায়ের সামনে ধেই ধেই করে নাচতে তোর লজ্জা করে না? আর তে, তুই ভেতরে যা। আন্টি দেখেন, আমি কিন্তু আসতে চাইনি। আমি জানি রে মা, খুব ভালো করেই জানি এই লুচ্চার বেটা তোকে যে টানতে টানতে এখানে নিয়ে আসছে, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। জিন বেগম জাঙ্কুককে ঝাঁটা দিয়ে পেটাতে গেলেই জাঙ্কুক জিনের হাত থেকে ঝাঁটাটা নিয়ে নেয়। আম্মু, একদম না, আমি কিন্তু আজকে প্রতিবাদী জাঙ্কুক, একদম আমাকে মারা চলবে না। আমার বিয়ের বয়স হয়েছে, সবই বিয়ে করবো। সামনে আমার এত সুন্দর বউ, আমি বউকে ছাড়া ব্যাচেলার জীবন কাটাতে পারবো না। আরে কি পোলা খয়টা করছো তুমি?
দেখো জি, আমি পয়দা করিনি, তুমি করছো। ওরে ফোনদার বাচ্চা, এখন সব দোষ আমার, তাই না? দাঁড়াও আরে দাঁড়াও, এই ঝামেলাটা মিটতে দাও, তারপর তোমার হচ্ছে। এদিকে ড্রয়িং রুমে এত চেঁচামেচি শুনে জাঙ্গুকের দাদা যে হোক হাজি নিচে নেমে আসেন। কি রে আরে বৌমা, এখানে কি হচ্ছে? এত চেঁচামেচি কেন? ইতিমধ্যে যে হোক দাদুর নজর পড়েছে জাঙ্গুক আর তেয়ের ওপর। কিরে নাতি, মেয়েটাকে? আরে দাদু, ওটা তোমার নাতির বউ, মানে বলতে চাচ্ছি আমার বউ। দেখো না দাদু, বাবাকে বলছে বিয়ে দিতে, দিচ্ছে না। তুমি একটু বাবাকে রাজি করাও না। কি রে আরে, নাতি আমার কি বলে? আমার নাতিকে বিয়ে দিচ্ছিস না কেন? আব্বা দেখেন, আপনি একটা কথাও বলবেন না। জাঙ্কুক কোনো চাকরি বাকরি করে না, ও বিয়ে করে ওর বউকে খাওয়াবে কি? আরে আরে, ওটা কোনো ব্যাপার না, আগে বিয়েটা করুক, তারপর সংসারের বোঝা মাথায় আসলে এমনি চাকরি করবে। ইস, নাত বউটাকে আমার অনেক পছন্দ হয়েছে। জানিস তো নাতি, জোয়ানকালে তোর দাদিও খুব সুন্দর ছিল, একদম তোর বউয়ের মতো। আপা আপনি থামবেন, আপনিও কিনা জাঙ্কুকের সাথে শুরু করলেন? শোন জাঙ্কুক, কোনো বিয়ে থা হচ্ছে না, আগে তুই চাকরি পা, তারপর তোর বিয়ে হবে। তার মানে তোমরা বলতে যাচ্ছ আজকে আমাকে বিয়ে দেবে না, তাই তো? একদমই দেবো না, আগে তুই চাকরি কর, তারপর বিয়ে। আচ্ছা, আজ তাহলে তোমাদের একটা কথা বলেই দিই, যতদিন না পর্যন্ত আমি বিয়ে করে বাচ্চা ফোটাতে পারছি, ততদিন পর্যন্ত আমি কোনো চাকরি করব না। সাব্বাস নাতি। জাঙ্কুক, সামনে গুরুজন আছে, তুমি কি বলছো? তাতে কি, আমার যথেষ্ট বিয়ে করার বয়স হয়েছে, ইভেন ঠিক সবাই বিয়ে দিলে আমার 4-5টা বাচ্চা ফুটে যেত। আস্তাগফিরুল্লাহ জাঙ্কুক, এই তো এবার লজ্জায় চোখ মুখ খিচে ফেলেছে। লজ্জার ঠেলায় তে ইতিমধ্যে 8ম আসমানে পৌঁছে গেছে। এই বউ, এবার চল তো। দেখ জাঙ্কুক, আমি বা তোর মা, আমাদের দুজনের কেউ কিন্তু এই বিয়ে মানবে না। তাতে আমার কি, আমার বউ আমি মানলেই হলো। আচ্ছা ভালো কথা, আর তোর সব টাকা পয়সা বন্ধ, আমি আর তোকে একটা টাকাও দেবো না। দেখি তুই তোর বউ চালাস কিভাবে। জাঙ্কুক কে চিন্তা করিস না, আমি তোকে টাকা পয়সা দেবো, যা বিয়ে কর। এই না হলে আমার দাদু। আই লাভ ইউ দাদু। আপা আরে থাম তো, নাতি আমার বিয়ে করবে, বিয়ে দে না। কিন্তু আব্বা, কোনো কিন্তু না, আমি না গুরুজন, গুরুজনের কথা শুনতে হয়। ঠিক আছে, আপনারা দাদু নাতি মিলে যা করার করেন, আমরা কিন্তু এই বিয়ে মানবো না। কথাটা বলে আরেমার জিন ঘরের ভেতরে চলে গেল। আচ্ছা দাদু, দোয়া করো, আমি তোমার নাত বউকে বিয়ে করে তারপর আসছি। তে বউ আমার, চল। জাঙ্কুক তেকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে। ছি জাঙ্কুক, তুমি এতটা ঠোঁটকাটা, এই তুমি এত নির্লজ্জ কেন? গুরুজনদের মাঝে বিয়ে বাচ্চা এসব বলতে তোমার লজ্জা করলো না? আরে ধুর বউ, লজ্জা করলে কি আজকে আর বিয়েটা করতে পারতাম? এবার চল বিয়ে করবো। কিন্তু জাঙ্কুক দেখ, আন্টি আঙ্কেল কেউ আমাদের বিয়ে মানবে না, পারতে না রে বাবা, তুই আগে চাকরি কর। আমি যা বলেছি আমি সেটা করবই, তুই যাবি কিনা সেটা বল। যাচ্ছি তো। তারপর জাঙ্কুক তার ফ্রেন্ডদের বলে বিয়ের বেনারসি সহ বউকে সাজাতে যা যা লাগে সেসব আনতে বলে। তারপর জাঙ্কুক তার ফ্রেন্ড আয়ুর বাড়িতে গিয়ে তেকে বউ সাজায়। তেকে দেখছো বউ সাজে কত কিউট লাগতেছে। তারপর এই দেখো আমাদের জাঙ্কুকও বর সাজছে। তারপর ইয়ঞ্জুন আর সবিনা চলে আসে কাজী অফিসে, অ্যান্ড কাজী অফিসে তেকুকের বিয়ে হয়ে যায়। ওরে জাঙ্কুক কে রে, তোরে আর কি কইতাম, আমার মাইয়া ধরে আজকে বিয়ে করে ফেললি নি তুই। হে আংজুন, তোমার নাক দিয়ে ছিঁচি পড়ছে, এই নাও টিস্যু, টিস্যু দিয়ে নাকটা মোছো, এবার আমাকে একটু কান্না করতে দাও। তে মা, মারে তুই তোর বাবা মাকে ছেড়ে কি করে থাকবি ওখানে? আমার ভাবতেই তো কান্না পাচ্ছে, আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। আম্মু আপু প্লিজ তোমরা থামবে এবার। আসলে তোমরা তো কাঁদছো কম, চিল্লাচ্ছ বেশি, মান সম্মান তো দেখি কিচ্ছু রাখবে না। আমার যেটুকু কান্না আসতেছিল, তোমাদের কান্না দেখে আমার এবার রাগ লাগতেছে। মাইয়া আমাকে কান্দতে নিষেধ করে সয়াবিন তেল, আমার মাইয়া। জাঙ্কুক চল, আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চল। কিন্তু শাশুড়ি ডার্লিং, শ্বশুর আব্বা কান্না করতেছো তো, তাহলে তুই আমার আব্বা আম্মাকে সামলা, আমি চললাম। আরে না না বউ, কি বলিস, যাচ্ছি তো। শ্বশুর আব্বা শাশুড়ি ডার্লিং, আপনারা প্লিজ কান্না করেন না, আমি আমার বউকে খুব ভালো রাখবো, বিশ্বাস করেন। এইটুকু কষ্ট আমার বউকে ছুতে পারবে না। আরে জাঙ্কুক কে, তুই ছাড়া আমাকে কেউ বুঝে না, আমাকে মাইয়াও বুঝে না। হ্যাঁ রে জাঙ্কুক বাবা, আমার মাটাকে ভালো রাখিস, সবসময়ও সকল ইচ্ছা পূরণ করেছি আমরা, আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিস না, ঠিক আছে? এই আংজুন, হে আংজুন, কোথায় তুমি? আরে সয়াবিন তেল একটু কান্নাও দিবে না। আর তোর চশমা কোথায় খুলে রাখছো, দেখতে পাইতেছো না? এরকম কান্নার মতো হাত পাইতেছো। ও তুমি তো কান্নাই ভুলে গেছিলাম, দাঁড়াও এই নাও তোমার চশমা। ও ধন্যবাদ আংজুন, আসলে আমি দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, এবার চলো আমাদের বাসায় ফিরতে হবে। হ্যাঁ গো সয়াবিন তেল, চলো। জাঙ্কুক কে, আমার মাইয়াটারে ভালো রাখিস। শাশুড়ি ডার্লিং, ওটা আমাকে বলতে হবে না, আমি তোমাদের মেয়েকে অলওয়েজ হ্যাপি রাখবো। এবার আমরা আসি, ঠিক আছে? যাই হোক, একটা বিশাল ড্রামার পর জাঙ্কুক তেকে নিয়ে জীবন বাড়িতে চলে আসে।
জিন রান্নাঘরে কাজ করছে আর এদিকে আরেম তার দাড়ি কামাচ্ছে। আর জেহব দাদু তখন থেকে সোফার উপর বসে বসে জাংকুকদের জন্য ওয়েট করছে। এমন সময় জাংকুক আর তে বর বউ বেশে বিয়ে করে বাড়িতে ঢোকে। তারপর তে জেহব দাদুর পা ধরে সালাম করে আর জাংকুক তো মোটামুটি শুয়ে পড়েছে সালাম করতে গিয়ে। আরে নাতি কি করিস? যাই হোক জাংকুক তে তোরা আজীবন সুখী হ, তোদের জন্য অনেক দোয়া রইল। এবার যা তোদের বাবা আর মাকে সালাম কর। তারপর তে আর জাংকুক আরেমের কাছে যায়। তে আরেমকে সালাম করলে আরেম সালামটা গ্রহণ করে। এদিকে জাংকুক যখনই আরেমকে সালাম করতে যাবে সাথে সাথে আরেম তার পাটা সরিয়ে নেয়। কি হলো আব্বা, পা সরালে কেন? আমার মুখের সামনে থেকে তুমি দূর হ। কেন আব্বা, আমি কেন দূর হবো? এই দেখো আমি কইছিলাম না আমি বিয়া করতাম, এই দেখো কইরা নিয়ে চলে আইছি। দেখি এবার তোমার ঠ্যাংটা দাও, সালাম করি। চুপ কর বেয়াদব, আমার মুখের সামনে থেকে দূর হ কইতেছি। আরে ধ্যাত, তুমি তোমার ঠ্যাং দিবা? না দিব না, সর মুখের সামনে থেকে। তারপর জাংকুক জোর করে আরেমের দুই ঠ্যাং ধইরা পা ধইরা সালাম করে। শোন জাংকুক, আমি কিন্তু তোদের বিয়ে মানি না। ঠিক আছে, মানলে মান পাতা আর না মানলে গাঞ্জার পাতা। শোনো, তে জানো তো মরিচের জুস খুব ভালো বানায়, আর মরিচের জুস মনে হয় তোমার ফেভারিট। যাই হোক, তোমাকে তে আর বানিয়ে দেবে না যেহেতু তুমি আমাদের বিয়েই মানো না। কি বললি? মরিচের জুস বানাতে পারে বৌমা? হ্যাঁ আব্বা, কিসের বৌমা? তুমি না আমাদের বিয়ে মানো না? আরে মানি তো মানি। বৌমা, আমাকে মরিচের জুস খাওয়াবি? তো শাশুড়ি মা আমাকে বানিয়েই দেয় না, আমি কতদিন ধরে খাইনি। আরে বানিয়ে দিবি নাকি বলতো? হ্যাঁ আঙ্কেল দেবো। আরে বাবা আঙ্কেল না, বাবা বল বাবা। ও হ্যাঁ হ্যাঁ বাবা, দেবো দেবো না কেন? কিন্তু আমি তো এই মরিচের জুস এই রেসিপিটা সর্বপ্রথম শুনলাম, কি করে বানাবো? যাকে অ্যাটলিস্ট এই মরিচের জুসের নাম শুনে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে আঙ্কেল। পরে না হয় ওই রেসিপিটা শিখে নেব। বলে রাখা ভালো, মরিচের জুস আরেম সাহেবের প্রচণ্ড ফেভারিট একটা খাবার। মরিচের জুসের নাম শুনলে মিস্টার আরেম সাহেব সব কিছু করতে পারে। এই যে যেমন জাংকুক আর তের বিয়েটাই মেনে নিল, সেই জন্যই মূলত জাংকুক মরিচের জুসের লোভ দেখিয়ে আরেম সাহেবকে কনভিন্স করলো। অ্যাকচুয়ালি তে তো এই মরিচের জুস নামক রেসিপিটা জন্মে কোনোদিন শোনেনি, আর বানাবে কি? আচ্ছা হয়েছে হয়েছে, ওই তে ও আমার, চল এবার আম্মাকে যায় সালাম করে আসি। আচ্ছা ঠিক আছে জাংকুক, চল। তারপর তে কুক চলে যায় রান্নাঘরে। জাংকুক তো তার মায়ের পায়ে পড়ে যায়, পায়ে পড়ে একেবারে পা চেপে ধরে সালাম করে। তারপর তে জিন বেগমের পা ধরে সালাম করতে গেলে, এই তোরা কি পাইছিস? কিসের সালাম? একদম সালাম করবি না তোরা। শোন, তোদের বিয়ে আমি মানি না। আন্টি বিয়েটা তো হয়ে গেছে, এখন প্লিজ আর রাগ করে থাকবেন না। একটা কথা বলবি না, চুপ করে থাকবি। আমি এই বিয়ে মানি না মানে মানি না। তাহলে তুমি মানবে না তো? না, কখনোই মানবো না। ঠিক আছে, মানবে না যখন, তাহলে আর কি করা? ভেবেছিলাম আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, আমি বিয়ে করে একটা মেয়েকে আনলে তোমার যাই হোক গল্প করার একটা সাথী হবে। তুমি তো আবার সেই সাথী চাও না। লাগবে না, মানতে হবে না। আর শুনে রাখ আম্মু, 1 বছর পর যখন আমার আর টের একটা পুচ্চু বেবি হবে, তখন তোমরা আমার বেবিকে কোলে নিতে পারবে না। তোমরা যখন মানবেই না, আমার বেবিকে কোলে নেওয়ার কোনো দরকার নেই। জাংকুক, এসব কি ধরনের কথা? আন্টিকে এসব কি বলতেছিস তুই? আন্টি, জাংকুকের কথা কিছু মনে করবেন না, ওর আগের মাথায় বলছে। আমাদের বিয়েটা মেনে নিন না প্লিজ। আর কিছুদিনের মধ্যেই জাংকুক চাকরি করবে, আমি কথা দিচ্ছি। প্লিজ আন্টি, আমাদের মেনে নিন। আপনি যদি মেনে না নেন, আমাদের বিয়েটাই তো অসম্পূর্ণ থাকবে। তে চল এখান থেকে। আম্মু তো মানবে না আমাদের বিয়ে, মানতে হবেও না। কি হাতান মার্কা পোলা জন্মাইছি, আল্লাহ গো, একটু রাগ করে কথা কইছি করে কিনা। আমার নাতি নাতনি হলে ওখানে আমি কোলে নিতে পারতাম না। এই দিন দেখার জন্য, তাই না? এই দিন দেখার জন্য তোরা এত বড় করেছি, এত আদর যত্ন দিয়ে এত বড় করেছি। আম্মা একটু রাগ করছে, রাগ ভাঙানো বাদ দিয়ে এত বড় কথা কইতে পারলে তুই? তুমি তো আমাদের বিয়েই মানবে না, তোমাকে আর কি বলতাম? আর 2-3 বার কয়া দেখতি, তাহলে তো মেনে নিতাম। ইয়াদব পোলা একটা। তাহলে আম্মু তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমাদের বিয়ে মেনে নিয়েছো? না মানে কি করতাম? চত্ব সব, যা গিয়ে তোরা ফ্রেশ হয়ে আয়, তারপর এসে লাঞ্চ করে নি, আমি খাবার দাবার সব বাড়তেছি। সত্যি আন্টি, তুমি আমাদের বিয়ে মেনে নিছো? ওই হারামজাদি, কিসের আন্টি? আম্মা কো আম্মা, তো শাশুড়ি আম্মা লাগে। আম্মু দেখছেন আপনার ছেলে আমাকে কি বললো? যা বলছে একদম ঠিক বলছি, তোর আর আমার বিয়ে হয়েছে। তুই কোন সাহসে আমার আম্মাকে আন্টি রাখিস? হ্যাঁ সে ঠিক আছে, তে বৌমা না হয় একটা ভুল করে ফেলছে, আর তুই বিয়ের পর কিসের তুই টাকারি করতেছস? তুমি বলো রে। সে বলবো তো আম্মু, অনেক দিনের অভ্যাস, এত তাড়াতাড়ি কি যাবে? আস্তে আস্তে তুই থেকে তুমি হয়ে যাবে। আচ্ছা এবার আমি যাই, কি ফ্রেশ হয়ে আসি। ওই তে বউ আমার, চল ফ্রেশ হবি না? যাচ্ছি। যাই হোক, তারপর টেকুক ফ্রেশ হয়ে আসলে নামজিন, টেকুক, জেহব সবাই মিলে লাঞ্চ করতে বসে। আর তখনই আমরা জানতে পারি আমাদের জেহব দাদুর ওয়াইফ অনেক দিন আগেই মারা গেছেন। আমাদের দাদু দাদিমাকে অনেক ভালোবাসতেন, তাই জন্যই তো এখন পর্যন্ত জেহব দাদু তার মানিব্যাগে
তার ওয়াইফের ছবি রেখে দিয়েছেন। তারপর লাঞ্চ শেষে জিন তেয়ের সাথে গল্প করতে বসে পড়ে। তারপর তেও একটু তার বাবা মার সাথে কথা বলে নেয়। ইয়ঞ্জুন প্রচণ্ড কান্না করছে। যতই হোক একটা মাত্র মেয়ে, সেই মেয়ের আবার বিয়ে হয়ে গেল, এখন শ্বশুর বাড়িতে, বাড়িটা যে খা খা করছে। সবিন মানে তেয়ের বাবাও কান্না করছে। আর এদিকে জাঙ্কুক তখন থেকে ফোনে কী সব সার্চ করছে। অবশেষে কোনো ফলাফল না পেয়ে জাঙ্কুক তার দাদুকে জিজ্ঞেস করে বসে। বলে রাখা ভালো, ড্রয়িং রুমে শুধু জাঙ্কুকের দাদু মানে জেহোপই ছিলেন না, সাথে মিস্টার আরিমও ছিলেন। আরিম সাহেব আর জেহোপ দাদু মিলে টিভিতে নিউজ দেখছিলেন। দাদু, ও দাদু গো, আমাকে একটু হেল্প করো না গো। কিরে নাতি, কি হয়েছে? কিসের হেল্প লাগবে বল? দেখো না দাদু, আমি তখন থেকে গুগলে সার্চ করেই যাচ্ছি, কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। কি হলো রে নাতি? আরিম সাহেব নিউজ চ্যানেলের দিক থেকে একবার জাঙ্কুকের দিকে তাকায়, তারপর আবারও নিউজ চ্যানেলের দিকে মনোযোগ দেয়। কি এমন জিনিস তুই সার্চ করছিস যে তুই কিছুতেই সমাধান পাচ্ছিস না? আমাকে বল, এক্ষুনি তোর সব সমাধান করে দেবো। হ্যাঁ গো দাদু, সেই জন্যই তো তোমাকে ডাকলাম। এবার তাড়াতাড়ি বলে ফেল। আচ্ছা দাদু বলো তো, এক রাতেই এক বলে 5টা উইকেট কীভাবে ফেলবো? জাঙ্কুকের কথাটা কর্ণগোচর হতেই আরিম সাহেবের কাশি উঠে গেল। আরে আব্বা, ইম্পর্টেন্ট টাইমে এরকম কাশি তোলো কেন? তোমার পাশে দেখো এক গ্লাস পানি আছে, তাড়াতাড়ি পানিটা খেয়ে এই কাশিটা থামাও। আমি আমার সমাধান খুঁজে পাচ্ছি না। আর দাদুকে প্লিজ একটু কথা বলতে দাও। হ্যাঁ দাদু, তুই বলো। নাতি রে, তুই এটা কি প্রশ্ন করলি? এক বলে একটা না দুইটা না, একবারে 5টা উইকেট? এটা তো খুব কঠিন কাজ রে জাঙ্কুক। হ্যাঁ গো দাদু, সেই জন্যই তো বলছি। নাতি রে, এর কোনো সমাধান আমার কাছে নেই, সবটাই আল্লাহর ইচ্ছে, বুঝলি তো? দাদু, তুমিও কোনো সমাধান দিতে পারলে না? দাদু নাতির কথার মাঝে হঠাৎ করে কোথা থেকে জানি একটা পানির বোতল এসে জাঙ্কুকের মাথায় লাগলো। আরে খাইছে! আপা, এইটা কোনো কথা? আমার মাথায় তুমি পানির বোতল চ্যাংড়া মারলে কেন? কি হয়েছে, কি সমস্যা? ওরে হারামজাদা রে, আমি তোরে কি খায় পয়দা করছিলাম? ই জি জি জি, বাপের সামনে এসব কথা বলতে তোর লজ্জা লাগে না? আরে ধুর আপা, তোমার লজ্জা তোমার কাছে রাখো। আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না, এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি লজ্জা করে কি করব? আমার ইচ্ছে একটা ক্রিকেট টিম বানাবো, একটা আবার 2টা করে উইকেট ফেললে আমার বইয়ের তো কষ্ট হবে নাকি? ওর চেয়ে ভালো 2বারে আমি 5-5 10টা উইকেট ফেলবো, তাহলে আমার বউটার আর যাই হোক অত কষ্ট হবে না। আরে চাউরা রে, তুই আজকে শেষ। তুই যে আজকে আমার হাতে কি পরিমাণ কেলানি খাইবি? কথাটা বলতে বলতে আরিম সাহেব তার হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়ে জাঙ্কুকের দিকে ঢেলাচ্ছে। এমন সময় একটা ফুলদানি দিয়ে জাঙ্কুককে ঢেল মারতে গেলে জিন কোথায় থেকে এসে যেন ফুলদানিটা আরিমের হাত থেকে নিয়ে নেয়। কি রে ভন্দা ভন্দা আরিম, তোমার কি কি সমস্যা? আমার স্বাদের ফুলদানিটা নিয়ে তুমি এরকম টানাটানি করতেছো কেন? আমার এই ফুলদানির যদি কিছু হয় রে ভন্দা আরিম, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বলে দিলাম। দেখো জিন, আমার মাথা কিন্তু খুব গরম আছে। তোমার ছেলে কি সব উল্টাপাল্টা কথা বলছে জানো? এইটুকু পরিমাণে লজ্জা শরম অবশিষ্ট নেই তোমার ছেলের। ঠিকই আছে তো, লুচ্চা বাপের লুচ্চা পোলা। তুমিও যেরকম, তোমার ছেলেও সেরকম। এবার তুমি আমার ফুলদানি ছাড়ো। আপা, এটা তুমি কি করতে যাচ্ছিলে? ওই ফুলদানিটা যদি আমার মাথায় এসে পড়তো, ওই ফুলদানিটা আমার মাথায় ভেঙে আমি তো উপরে চলে যেতাম। তোমার এইটুকু দয়া মানে নাই আপা? যাই হোক আম্মু, আমি উপরে গেলাম, নাহলে আব্বু সত্যি আমাকে উপরে পাঠাই দিবে। যাই হোক, ইতিমধ্যে জেহোপ দাদু ফাঁক বুঝে তার ঘরে চলে গেছে। আর জাঙ্কুক ঘরে গেলে দেখতে পায় তে চুপচাপ করে খাটের উপর বসে আছে। কি রে আমার সোনা ময়না টিয়া পাখি বউ, তোর কি হয়েছে? এমনি মুখ চোখ ফুলায় বসে আছিস কেন? জাঙ্কুক শোন না, আমাকে একটু আমার বাসায় নিয়ে যাবি এখন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই তখন আমাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে আসছিস। আমার একটা জামা কাপড় আমি নিতে পারিনি, এখন আমি শাওয়ার নিয়ে কি পরবো? আম্মু তো একটা শাড়ি দিয়ে গেল, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আরে বউ, তুমি কি না এইটুকু সমস্যার জন্য বাপের বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলে? মানে মানে তুমি এখানে এসে দাঁড়াও, আমি তোমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। এই তুই পাগল হলি? উফ বউ আমার, দেখো না কি সুন্দর আমি তোমাকে তুমি তুমি করে বলছি, তুমিও আমাকে তুমি করে বলো। তুই তুই শুনতে কেমন যেন একটা অকওয়ার্ড লাগছে। উফ চাকুক চুপ কর তো, তোর ফাজলামি থামা। আর আমাকে দয়া করে এখন একটু বাসায় নিয়ে চল, আমি আমার জামা কাপড়গুলো নিয়ে তারপর আসছি। উফ বললাম তো বউ, তোমাকে জামা কাপড় আনতে হবে না। তাহলে আমি কি পরবো? কি পরবে মানে? আম্মু যে শাড়ি দিয়ে গেছে সেই শাড়িটাই পরবে। আর তারপর কাল শপিংয়ে গিয়ে তোমার যা যা লাগে সব কিছু কিনে নিও। আরে ভাই বোঝার চেষ্টা করো, আমি শাড়ি পরতে পারি না। ওই কিসের ভাই? আমি তোর ভাই হই? উফ সরি, ভুলবশত বলে ফেলছি। যাই হোক, আমি শাড়ি পরতে পারি না তো। তাতে কি হয়েছে বউ, আমি পরাই দিব। আর ইউ ম্যাড জাঙ্কুক? আমি শিওর তুই পাগল হয়ে গেছিস। পাগল হওয়ার কি আছে, আমি আমার বউকে শাড়ি পরাবো, ইটস নর্মাল। ওই তুই শাড়ি পরাইতে পারিস? না পারি না,
ইউটিউব দেখে তোকে আমি পরিয়ে দেবো। এবার তুই এই পেটিকোটার ব্লাউজ দিয়ে যা গিয়ে শাওয়ার নিয়ে আয়, তারপর আমি তোকে শাড়ি পরিয়ে দেবো। দেখ জাঙ্কুক, আমি শাড়ি সামলাতে পারি না, আর রাতের বেলা যদি শাড়ি পরি আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আরে রাখ তো তোর মান সম্মান, আজ আমাদের ফার্স্ট নাইট, ভুলে যাস না। আজ রাতে এমনিতেও তোর মান সম্মান আমার সামনে কিচ্ছু থাকবে না। ছি জাঙ্কুক, অসভ্য একটা, বেরো রুম থেকে। আরে বউ, আমি যদি বের হই তাহলে তোকে শাড়ি পরাবে কে? ওই পরাটা আমি নিজেই ইউটিউব দেখে পরে নিতে পারবো, তুই বেরো। ঠোঁটকাটা অসভ্য কথাকার। কথাটা বলে তে জাঙ্কুককে ঠেলে টুলে রুম থেকে বের করে ত্রাম করে দরজাটা আটকে দেয়। চাপ বাবা, বউ কিনা আমাকে রুম থেকে বের করে থাম করে আমার মুখের সামনে দরজা আটকে দিল। সোনা ময়না টিয়া পাখি আমার, যত উড়া উড়ে নাও, রাতে তোমার টানা আমি একদম সুন্দর করে সাইজ করে করে কেটে দেবো। এদিকে তে তো জাঙ্কুকের গুষ্টি উদ্ধার করতে করতে তার শাওয়ারটা কমপ্লিট করে নেয়। তারপরে শাড়ি পরতে গিয়ে তে পড়লো বিশাল ঝামেলায়। ইউটিউবে মেয়েরা কত সহজ করে স্মুথ করে শাড়ি পরছে, কিন্তু তে দেখে দেখো শাড়িটা পরতে পারছে না, খালি গায়ে শাড়ি পেঁচেই যাচ্ছে। ধুর বাবা, এটা শাড়ি না সাপ, খালি গায়ের সাথে পেঁচেই যাচ্ছে। এমন আজব জিনিস কে আবিষ্কার করছিল? এমন সাপের মতো লম্বা কাপড় না বানিয়ে 2-4টা সেলাই দিলে কি খুব ক্ষতি হয়ে যেত? এদিকে আমি কিছুতেই পরতে পারছি না। আর ওদিকে জিন আর এম জেহব জাঙ্কুক সবাই ডিনার টেবিলে বসে পড়েছে। ডাইনিং টেবিল থেকে সবাই টেকে ডেকে যাচ্ছে, কিন্তু আধা ঘন্টা যাবৎ তে সবাইকে বলছে আসছি, কিন্তু এখন পর্যন্ত আসছে না তে। কি রে, ওই জাঙ্কুক কে? তে বৌমার কি হলো, আসে না কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না আম্মু। তাহলে রাতে তুই এখানে বসে আছিস কেন? আচ্ছা দাদু আব্বু আম্মু তোমরা খাও, আমি বরঞ্চ দেখি তের কি হলো। যা, তাড়াতাড়ি বৌমাকে ডেকে নিয়ে আয়। তারপর জাঙ্কুক তার রুমের সামনে গিয়ে দেখে এখন পর্যন্ত দরজা ঠিক সেইভাবেই আটকানো আছে। এই তে, কি রে বউ, কি হলো তোমার? জাঙ্কুক জাস্ট শাট আপ, এটা বৌমা করবি না। আচ্ছা ঠিক আছে, এত রাখছিস কেন? কি হয়েছে বলবি তো? আরে আমি শাড়ি কিছুতেই পরতে পারছি না। ইউটিউব দেখ। আরে গাধা, ইউটিউব ছাড়া আমি শাড়ি পরতে পারবো নাকি? ইউটিউব দেখছি তো, কিন্তু তাও পারছি না। আচ্ছা ঠিক আছে, দরজা খোল, আমি দেখছি। কি দেখবি তুই? আরে বাবা, তোকে শাড়ি পরিয়ে দিচ্ছি, যা দেখা দেখি সব রাতে। জাঙ্কুক, উফ, না চিল্লায় দরজা খোল। আমি দরজা খুলবো না, আমার লজ্জা করছে। আরে ভেলা, তুই তো বললি যে তুই শাড়ি পরতে পারতেছিস না, আর ডাইনিংয়ে তোকে সবাই খুঁজছে, তাই এরকম আজ শাড়ি পরে যাবি নাকি? দরজা খোল, আমি তোকে শাড়ি পরিয়ে দিই। কিন্তু জাঙ্কুক, হ্যাঁ লজ্জা করতেছে। আরে ধ্যান, তোর লজ্জা তোর কাছে রাখ, তাড়াতাড়ি দরজা খোল। ইতিমধ্যে জিন বেগম নিচ থেকে আবার ডাক দিল জাঙ্কুকে। কি রে জাঙ্কুক, এতক্ষণ তো তে বৌমা আসছিল না, তুই সেই যে গেলি আর আসছিস না, কি হয়েছে? আম্মু 5 মিনিটের মধ্যে আসছি। কেন, কিছু কি হয়েছে? আরে না, তেমন কিছু না, তোমরা খাও, আমি তেকে নিয়ে আসছি। দেখছিস, আম্মু আবার ডাকতেছে, দরজা খোল। কিন্তু জাঙ্কুক, উফ, দরজা খুলবে। এদিকে তে কোনো মতে গায়ের মধ্যে শাড়িটা পেঁচিয়ে দরজা খুলে দেয়। তেকে দেখে তো জাঙ্কুকের মাথায় হাত। এই তুই এটা কি করছিস? শাড়ির কুচি আঁচল কোথায়? আরে বাবা, পড়তে পারছিলাম না তো, তাই জন্য পুরোটা জড়িয়ে নিয়েছি, না হলে আমি কিভাবে দরজা খুলতাম? আমার প্রচন্ড লজ্জা লাগছে। এখন তো লজ্জা দিয়ে মুড়ি মাখায় খায় ফেল। দেখি শাড়িটা ছাড়। জাঙ্কুক, উফ, আজব মেয়ে তো তুই। জাঙ্কুক তের শাড়ির এক পাশটা ধরে টান মারতেই তে খামচে ধরে শাড়ির ওই অংশটা। তে প্লিজ জাঙ্কুক, বোঝার চেষ্টা কর, আমার লজ্জা লাগছে। উফ, আচ্ছা ঠিক আছে, আমি তোর দিকে তাকাচ্ছি না, চলবে? চলবে। যাই হোক, ব্যাপারটা রোমান্টিক হতে হতে হলো না। জাঙ্কুক তের দিকে না তাকিয়েই তেকে ইউটিউব দেখে দেখে শাড়ি পরিয়ে দিতে থাকে, অ্যান্ড ফাইনালি যেমন তেমনভাবে শাড়ি পরানোটা কমপ্লিট হয়। কিরে, এবার তাকাবো নাকি এখনো চোখ বন্ধ করে থাকবো? না না, শাড়ি পরা হয়ে গেছে, এবার তাকা তুই। তুই না, তুমি বল। আচ্ছা বাবা হলো, এখন তাকাও। ওই একটু মিষ্টি করে বলতে পারো না? আচ্ছা ঠিক আছে জাঙ্কুক, এবার তাকাও। হ্যাঁ গুড, এখন থেকে এইভাবেই বলবা, বুঝলা তো বউ? বুঝছি, এবার চলো, আমার ক্ষুধা লাগছে। টেকুক ডাইনিং রুমে আসতেই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে আরেম আর জিন। আরে বাবা, আম্মু আব্বু থামো তো, এত প্রশ্ন করলে ভালো লাগে? তা প্রশ্ন করবো না? নতুন বাড়িতে আসছে মেয়েটা, কোনো সমস্যা হচ্ছে কি না জানতে হবে না? কি রে মা বল, আমাদের বাসায় কি কোনো সমস্যা হচ্ছে? এত দেরি করলে কেন আসতে? আসলে আম্মু তেমন কিছু না, আমার তো শাড়ি পরার অভ্যেস নেই, তাই জন্য আর কি শাড়িটা পরতে একটু দেরি হলো। ও, তোর আম্মুকে বলতি, তোর আম্মুই তোকে শাড়ি পরিয়ে দিত। হ্যাঁ সেটাই রে বৌমা, তুই আমাকে বলবি না তুই শাড়ি পরতে পারিস না?
তাহলে তো আমি তোকে শাড়ি পরিয়ে দিতাম। কেন কেন? আমার বউকে কেন তুমি শাড়ি পরাবে? আমার বউকে আমি শাড়ি পরাবো। হতচ্ছাড়া, চুপ কর তুই, ল্যাচ কাটা বাদর একটা। আহ, আরে বৌমা, তোমার খাও তো। তা নাতি, বৌমাকে তুই শাড়ি পরিয়ে দিলি নাকি? হ্যাঁ গো দাদু, বউ আমার শাড়ি পরতে পারে না, তাই একটু সাহায্য করে দিলাম। আরে নাতবু, লজ্জা পাচ্ছিস কেন? তোর দাদি শাশুড়িও না একদম তোর মতো ছিল। গ্রামের মেয়ে হলে হবে কি, শাড়ি পরতে পারতো না। অল্প বয়সী মেয়েকে বিয়ে করলে যা হয়। তারপর আমি আমার মায়ের কাছ থেকে শাড়ি পরা শিখে তোর দাদি শাশুড়িকে শাড়ি পরিয়ে দিতাম। শাড়ি পরে তোর দাদি শাশুড়িকে যা সুন্দর লাগতো না, মারাত্মক লাগতো। তোর দাদি শাশুড়িকে ছাড়া আমি কিছু বুঝতামই না। আর এখন দেখ, তোর দাদি শাশুড়ি আমাকে ছেড়ে কত দূর চলে গেছে। এতগুলো বছর তোর দাদি শাশুড়িকে ছাড়া আমার দিন কাটাতে হচ্ছে। আমিও যে কবে তোর দাদি শাশুড়ির কাছে যেতে পারবো? দাদু, কি বলছেন এগুলা? আব্বা, আপনি একদম এসব কথা বলবেন না। হ্যাঁ সেটাই আব্বা, আপনার মুখে যেন এসব কথা আর কোনোদিন না শুনি। আরে দাদু, চলবে না চলবে না, তুমি একদম যাবে না আমাদের ছেড়ে। তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে বলো? আমাকে এত সুন্দর সুন্দর আইডিয়া কে দেবে? ওসব আজে আজে কথা বলবা না। যাই হোক, তোরা বস, এবার খেয়ে নে। তে সোনা পাখি, বউ আমার, বসো। জাঙ্কুক, ছেড়ে দে রে বৌমা, ছেড়ে দে। ও ওরকমই, কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হয় না, এই জাঙ্কুকটাও কোনোদিন সোজা হবে না। অসভ্য ছেলে একটা। চেয়ারে বসে জাঙ্কুকের তো মাথায় হাত। আরে আম্মু, দুটা প্লেট কেন? ওরে পাঠার ঘরে পাঠারে, একটা প্লেট দিয়ে কি তোরা দুইজন খাবি? হ্যাঁ, একটা প্লেটেই তো আমরা দুজন খাবো। কেন জানো না, একটা প্লেটে ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। কেন, তোমরা বুঝি একটা প্লেটে কোনোদিন খাওনি? না খেলে ট্রাই করে দেখো। এমনভাবে কথা বলছিস মনে হয় আজীবন তুই একটা প্লেটে দুজন মিলে খেয়ে আসতিস। বেয়াদব ছেলে কথাকার। জিন, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম। হ্যাঁ আরিম, আমারও খাওয়া হয়ে গেছে, এখন ওষুধ নিতে হবে, চলো। এখানে বসে থাকা মানে অসভ্যের অসভ্যতা আমি সহ্য করা। আচ্ছা নাতি নাতবু, তোরা খা, আমারও খাওয়া হয়ে গেছে। তারপর নামজিন, জেহব দাদু যে যার ঘরে চলে যায়। জাঙ্কুক, এটা করা কি খুবই দরকার ছিল? আরে বউ, কি করলাম আমি? তুই বুঝতে পারতেছিস না তুই কি করলি? সবার সামনে এরকম ঠোঁট কাটার মতো কথা না বললেই তোর হয় না। আজব, আমি কি ভুল বলছি? দেখ জাঙ্কুক, তোর লজ্জা শরম নাই থাকতে পারে, কিন্তু আমার তো আছে নাকি? আমার কথা একটু চিন্তা করবি। তোমার কথা কেন আমি চিন্তা করব? মানে কি বলতে চাচ্ছিস তুই? কেন বোঝো না, আমি তোমার হাজবেন্ড হই, আর তুমি আমাকে তুই টাকারি করে কথা বলছো। যবে থেকে তুমি আমাকে তুমি করে বলতে পারবে, তবে থেকে সবার সামনে আমি ভদ্র হয়ে যাব। না হলে এরকম নির্লজ্জ মার্কা কথাই তোমাকে শুনতে হবে, বুঝলে বউ? আচ্ছা নে, এবার হা কর। তুই কখন খাবি? না মানে বলতে চাচ্ছি তুমি কখন খাবে জাঙ্কুক? এখনই খাবো, তুই আগে নে তো। যাই হোক, তারপর জাঙ্কুক তেকে একবার খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে। যাই হোক, ইতিমধ্যে তেকুকেরও খাওয়া কমপ্লিট হয়ে যায়। আরে এই তে, কি করো? এই তো থালা বাসনগুলো গোছাচ্ছি। কেন, থালা বাসন দিয়ে কি করবি? থালা বাসন দিয়ে কি করবে? কি আবার করবো? এগুলো ধোবো। মানে এই ঠান্ডার মধ্যে তুমি পানি নাড়বা? সো হোয়াট জাঙ্কুক, এমনিতে আমরা সবার শেষে খেতে আসছি, তাছাড়া আম্মুকে আবার কষ্ট করে এসব ধুতে আসতে হবে। ওর চেয়ে ভালো আমি ধুয়ে নিই। বউ, তোর কষ্ট হবে না? কেন রে, তোর মায়ের বুঝি কষ্ট হয় না এসব ধুতে? কোনোদিন তোর মাকে বলেছিস যে আম্মু তোমার কষ্ট হবে না এসব ধুতে? আরে বউ, বুঝো না কেন? আম্মুর জন্য তো আব্বু আছে, আর তোমার জন্য আমি আছি, তাই জন্য তো আমি তোমাকে বলছি। তোমাকে আর বলতে হবে না জাঙ্কুক, আমি এসব ধুয়ে তারপরেই আসবো। তুই বরঞ্চ এখন ঘরে যা, আমি আসছি। আচ্ছা তে, আমি বরঞ্চ তোমাকে হেল্প করি। দরকার নাই জাঙ্কুক, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। ধোয়া শেষ করেই আসছি। তারপর জাঙ্কুক ওখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর জিন বেগম তার ওষুধপত্র খেয়ে ডাইনিং রুমে আসে। কিন্তু ডাইনিং রুমে এসে দেখতে পায় টেবিলের ওপর একটাও এঁটো বাসনপত্র নেই। এমন সময় জিন বেগমের কানে আসে রান্নাঘর থেকে পানি পড়ার আওয়াজ আসছে। জিন রান্নাঘরে যায়, গিয়ে দেখতে পায় তে থালা বাসন ধরছে। এই তে, কি করিস তুই? আরে আম্মু, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আসতে গেলাম কেন মানে, তুই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি রাখছিস কেন? আরে আম্মু চিন্তা করবেন না, এই তো আমার ধোয়া হয়েই গেছে। তোকে কে বলছে এসব ধুতে? আরে আম্মু, আমাকে আবার কে বলবে? আমি নিজের থেকেই করলাম। আচ্ছা তোকে আর করতে হবে না, এখন যা, তুই ঘরে যা। আরে না না আম্মু, আরে একটু আছে, আমি এটুকু করে তারপরেই যাচ্ছি। তোকে আর অত পণ্ডিতি করতে হবে না, আমি যেতে বলেছি না, এখন তুই যা। ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে তুই থালা বাসন ধুচ্ছিস, ঠান্ডা লেগে গেলে তখন তো লোকজনে বলবে ঠান্ডার মধ্যে নতুন বউকে দিয়ে কাজ করিয়ে নতুন বউয়ের অসুখ বাঁধিয়ে ফেলেছে শাশুড়ি। কত খারাপ শাশুড়ি, আমাকে খারাপ শাশুড়ি বানানোর প্ল্যান চলছে তাই না? আরে আম্মু কি যে বলেন না, কিছু বলতে হবে না, তুই এবার যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাই হোক, তারপর তে ঘরে চলে আসে, কিন্তু ঘরে এসে দেখতে পায় জাঙ্কুক নেই। আরে কপাল, এই জাঙ্কুকটা আবার কোথায় গেল? উফ, এই ছেলেটা এমনিতে আমাকে লজ্জা দিয়ে মারে, এখন আবার কি করার প্ল্যান করছে আল্লাহ জানে। ভাল লাগে না,
এমন সময় ঘরে কড়া নাড়ে যেহব দাদু। আরে দাদু আপনি? হ্যাঁ রে নাদবু, আমি। তোর দাদিমা থাকলে তোর দাদিমারই এখন আসার কথা ছিল। মানে ঠিক বুঝলাম না দাদু। এই যে ধর, এই দুধের গ্লাসটা ধর। দাদু আপনি কষ্ট করে অথচ এটা আনতে গেলেন কেন? এটা নিয়ম রে নাদবু। বাসর রাতে স্বামীকে পা ধরে সালাম করে এক গ্লাস দুধ খাওয়াতে হয়। তা ঘরে জাঙ্কুক নেই? না দাদু, কোথায় গেছে কে জানি। আমি এইমাত্র ঘরে আসলাম, এসে দেখি আপনার নাতি ঘরে নেই। কে জানি কোথায় গেছে। আচ্ছা, ওকে পেলে আমি পাঠিয়ে দিচ্ছি। আর মনে করে জাঙ্কুককে সালাম করে দুধটা খাইয়ে দিস। আচ্ছা ঠিক আছে দাদু। আচ্ছা তাহলে আমি এবার আসি। তোর দাদিমা থাকলে তোর সাথে আরও অনেকক্ষণ ধরে গল্প করতো। কথাটা বলে হাসতে হাসতে যেহব দাদু ঘর থেকে বেরিয়ে যায়। তারপর তে ক্লাসটা সাইড টেবিলে রেখে একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ইতিমধ্যে 10 মিনিট হয়ে গেছে, এখনও জাঙ্কুকের ঘরে আসার কোনো নামই নেই। আজব ছেলে তো, আমাকে ঘরে আসতে বলে কোথায় গেল এই ছেলেটা? এই জাঙ্কুক ক্যাটারে নিয়ে কী যে করি না। ধুর, আমার ঘুম ধরছে। কিন্তু দাদু আবার বলল জাঙ্কুককে নাকি সালাম করে এই দুধটা খাওয়াতে হবে। তার জন্য ঘুমাতেও পারছি না। এমন সময় জাঙ্কুক ফোন স্ক্রল করতে করতে দরজা খুলে ঘরের ভিতরে ঢোকে। দরজা খোলার আওয়াজ পেয়ে তে বিছানা থেকে নেমে জাঙ্কুকের সামনে চলে যায়। কী রে জাঙ্কুক, এতক্ষণ তুই কোথায় ছিলি? আরে তে, একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল, সেই জন্যই কলটা পিক করে কথা বলতে আমি ছাদে গিয়েছিলাম। আমি তখন থেকে তোর জন্য ওয়েট করছি জানিস। ও সরি, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তা আমার জন্য আপনি কেন ওয়েট করছিলেন জানতে পারি? এখানে চুপ করে দাঁড়া। কেন? উফ, কথা বলবি না তুই। তারপর তে জাঙ্কুকের পা ধরে সালাম করে। আরে বউ, তুমি আমার পা ধরে সালাম করবে, আগে বলতা তো। তাহলে আমি বিছানায় বসে আমার পা দুটা তোমার দিকে আগিয়ে দিতাম। হারামজাদা, তুই আসলেই কোনোদিন শুধরাবি না। অন্যান্য জামাইরা তাদের বউকে বসা থেকে তুলে বুকে জড়িয়ে নেয়, আর তুই শয়তান কথাকার। ধর এই দুধটা গেলে আমাকে উদ্ধার কর। খালি রেগে যাও কেন? আমি তো একটু মজা করলাম। আর তোমাকে কে বলছে এরকম সালাম করতে হবে? তুমি জানো না আমার এসব একদম পছন্দ না। তা জাঙ্কুক, তুমি তো আমাকে আটকালেও না। আমি তো ভাবতেও পারিনি যে তুই আমাকে সালাম করবি। আচ্ছা ওসব বাদ দে, নে দুধটা খেয়ে নে। এইসবের কি খুবই দরকার ছিল? তুই কিসের জন্য এত রাতে দুধ গরম করতে গেলি? আরে বাবা, দাদু দিয়ে গেছে। দাদু? হ্যাঁ, দাদু বললো এটা নাকি নিয়ম। এবার কথা না বলে খেয়ে নে তো। আমি একাই খাবো, তুইও নে। আরে না, আমার ভালো লাগে না দুধ খেতে, কেমন যেন একটা গন্ধ লাগে। ঠিক আছে, খেলে খাবি, না খেলে নাই। তারপর জাঙ্কুক ধক ধক করে এক গ্লাস দুধ সাবার করে দিল। এবার সব নিয়ম কারণ শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে, কিন্তু কিছু কি বলবি তুই? কিছু বলবো মানে? কোনো কিছু বলা বলি না, এখনই আমার কাজে লেগে পড়তে হবে। কিসের কাজ? আরে পাগলি রে, আমি এখন থেকেই যদি কাজ শুরু না করি আমার 1 ডজন বাচ্চা কিভাবে ফুটবে? ছি জাঙ্কুক, ভাষার কি ছিরি তোর? কেন, ঠিকই তো আছে। আমি কি ভুল কিছু বলছি? একটা দুইটা না তো, একেবারে 1 ডজন। এখনই কাজে লেগে পড়তে হবে না, বল বউ। আই মিন টু সে, বলো বউ। জাঙ্কুক, তোর মাথায় সবসময় এসব উল্টাপাল্টা চিন্তা করি, তাই না? এই বউ, তোমার কাছে এসব উল্টাপাল্টা বলে মনে হচ্ছে? অবশ্যই এগুলো উল্টাপাল্টা চিন্তা। যাকে ওসব বাদ দে, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ওসব কথা পরে দেখা যাবে, এখন আগে আমাকে। তুই চুপ কর, আর একটা কথা যদি বলছিস। অসভ্য, নির্লজ্জ, লুচ্চাই তোর কথা কার? আরে বউ, আবার রাগো কেন? তোর ঢঙের কথা বাদ দে, আর শোন, শোনো, তোমাকে এখন চাকরি করতে হবে। বিয়ে করেছো ভালো কথা, এবার তোমাকে চাকরি করতে হবে তো নাকি? মানে এখন চাকরি করলে আমার বাচ্চাদের কি হবে? আমার রোম্যান্সের তো 12টা বেজে যাবে। ছি জাঙ্কুক, তুই কি কোনোদিন শুধরাবি না? ওই যে বলেছি, তুমি যেদিন থেকে আমাকে তুমি করে বলবে সেদিন থেকে শুধরে যাব। আমি চেষ্টা করছি তো। হ্যাঁ সোনা পাখি বউ আমার, তুমি চেষ্টা করতে থাকো। যতদিন না তুমি সফল হচ্ছ ততদিন আমি বরঞ্চ আমার অসভ্যতা আমি চালিয়ে যাই। আর এর মাঝে আশা করা যায় আমার 1 ডজন বাচ্চা কাচ্চা ফুটে যাবে। লুচ্চা কথাকার, আমি তোমাকে কি বললাম? কি বলছো বউ? চাকরি করতে হবে তো। দয়া করে একটা চাকরিতে জয়েন করো জাঙ্কুক। আমি কিন্তু তখন আম্মুকে কথা দিয়েছি যে তুমি কিছুদিনের মধ্যেই চাকরি করবে। প্লিজ জাঙ্কুক, বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, করবো। ভালো কথা, এবার চুপ করে ঘুমাই পড়। একদম উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনবি না। কি বউ, এসব চলবে না। তুমি আমার বাসর রাত মাটি করতে চাচ্ছ? প্লিজ জাঙ্কুক, বোঝার চেষ্টা কর। আমি আজকে অনেক টায়ার্ড, দিন তো পালিয়ে যাচ্ছে না। আর তাছাড়াও আমার প্রচণ্ড লজ্জা করছে। তুই ওসব বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়। তো আমাদের জাঙ্কুক লুচ্চা হতে পারে, কিন্তু এতটাও খারাপ না যে তার বউয়ের অমতে গিয়ে ওসব উল্টাপাল্টা কাজ করবে। যাই হোক, তারপর ওরা দুইজন বিছানায় শুয়ে পড়ে। জীবনের প্রথম কোনো ছেলের সাথে বেড শেয়ার করছে। তের প্রচণ্ড অকওয়ার্ড ফিল হচ্ছে। তে, কি হলো তোমার?
না মানে জাঙ্কুক, আমার না কেমন কেমন লাগছে। মানে আমি তোর সাথে একই বিছানায়, আই মিন তোমার সাথে। জানতাম তুই আজকে প্রচুর আনকমফোর্টেবল ফিল করবি, সেই জন্যই তোকে আজকে ছাড় দিয়েছি। না হলে আমি আমার বাসরাত মাটি করার মানুষ নাকি? যাকে অভ্যাস করে নে, আজীবন তোর পাশে আমাকেই সহ্য করতে হবে। তো যাই হোক, তারপর তেকুক বেশ কিছুক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকলো। এমন সময় হঠাৎ করেই জাঙ্কুকের প্রচণ্ড গরম লাগতে লাগলো। এই জাঙ্কুক, কি হলো তোর? উফ, গরম লাগতেছে প্রচণ্ড। কি বলিস, এত ঠান্ডার মধ্যে তোর গরম লাগছে কেন? আরে জানি না রে, প্রচণ্ড গরম লাগতেছে। কথাটা বলতে বলতে জাঙ্কুক এক লাফে কম্পিউটারের ভেতর থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক, আর ইউ ওকে? হঠাৎ করে তোর কি হলো রে? তুই এরকম করছিস কেন? উফ, ফ্যানটা ছেড়ে দে তো, প্রচণ্ড গরম লাগতেছে। এই শীতের মধ্যে ফ্যান ছেড়ে দে না, প্রচণ্ড গরম লাগতেছে আমার। জাঙ্কুকের চোখ মুখ গা ঘেমে একদম একাকার অবস্থা। এদিকে প্রচণ্ড ভয় পাচ্ছে। হঠাৎ করে জাঙ্কুকের কি এমন হলো? জাঙ্কুকের গরম কিছুতেই থামছে না। তাছাড়াও জাঙ্কুকের শরীরের মধ্যে এমন কিছু ফিলিংস হচ্ছে যেটা হওয়ার মোটেও কথা ছিল না। তখনই জাঙ্কুকের চোখ পড়ে সাইড টেবিলে রাখা গ্লাসের উপর। এতে তোকে এই দুধের গ্লাসটা কে দিয়েছিল বলতো? কেন জাঙ্কুক? আরে বল না। দাদু দিয়েছিল। জাঙ্কুক, আবার অনেক চিন্তা হচ্ছে, তুই এরকম করতেছিস কেন? তোর কি হচ্ছে বল না। আই থিঙ্ক দাদু এই দুধের গ্লাসের মধ্যে কিছু একটা মিশিয়েছিল। কি মিশিয়েছিল? আমার অবস্থা দেখে তুই বুঝতে পারছিস না কি মিশাইছিল? তার মানে তুই বলতে চাইতেছিস, কিন্তু দাদু এরকমটা কেন করবে? সেসব তোকে আমি পরে বলবো। আই এম রিয়েলি সরি। আমি মনে হয় না আর নিজেকে কন্ট্রোল করতে পারবো। বিশ্বাস কর, তোর অনুমতি ছাড়া তোকে স্পর্শ করার আমার মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু আমি এখন পরিস্থিতি শিকার, ক্ষমা করে দিস। কথাটা বলতে বলতে জাঙ্কুক তেকে পেঁচিয়ে ধরে তের ঘাড়ে মুখ গুজে দেয়। জাঙ্কুক, প্লিজ আমারটা করিস না, আমি এসবের জন্য একদম প্রস্তুত না জাঙ্কুক। তারপর বাকিটা ইতিহাস মুই আর কইতাম না, এমনিতে অনেক কিছু কয়া ফেলাইছি। এদিকে তেকুকের রুমে যা ইতিহাস হওয়ার তা হচ্ছে, আর অন্যদিকে আমাদের যে হোক দাদু দাদিমার ছবি বুকের মধ্যে গুজে নিয়ে বিছানায় টান হয়ে শুয়ে আছে, আর দাদিমার ছবির সাথে কথা বলছে। ওগো মনোহরিণী, তুমি যদি আজকে থাকতে তাহলে তোমার সাথে আমি আমার নাতি নাতনির মতো বাসর রাত সেলিব্রেট করতাম, কিন্তু তুমি তো আমাকে থুয়ে কত দূরে চলে গেছো। আর ভাল লাগে না। যাকে অন্তত একটা ভালো কাজ করেছি। আমার নাতির 5টা উইকেট পড়বে কিনা সেটা জানি না, তবে 2টা উইকেট নিশ্চিত পড়বে। তারপর পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগা পেতেই জাঙ্কুককে পেটাতে পেটাতে একেবারে বিছানা থেকে মেঝেতে ফেলে দেয়। হারামি কুত্তা, জন্মে যদি তোর সাথে আমি বেড শেয়ার করছি রে, আজ থেকে তুই অন্য ঘরে শুবি। বউ রাখো কেন? দেখো, আমি ইচ্ছে করে করছি নাকি? আমি একেবারে পরিস্থিতি শিকার। আম সরি না, আমার মোটেও কালকে তোমার সাথে এরকম করার ইচ্ছে ছিল না। দেখ জাঙ্কুক, তুই আর একটা কথা বলবি না, আমি আর তোর বাড়িতেই থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। আম সরি না, তোর শাড়ি তুই তোর কাছে রাখ, আমি থাকবো না তোর সাথে। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। তো বেশি বেশি হবে না তো কম কম হবে নাকি? অশুভ কথাকার, কালকে তুই আমার অবস্থা খারাপ করে দিছিস। তুই আমার অনুমতি ছাড়া আমার সাথে তুই আমাকে ডিভোর্স দিবি, আমি তোর সাথে থাকবো না। জাস্ট শাট আপ, এবার কিন্তু খুব বেশি বেশি হচ্ছে। জাঙ্কুকের এত জোরে ধমকে একবারে চুপ হয়ে যায়, ঠোঁট কামড়ে ধরে কান্না করছে। আমি সরি না বউ, আমার পরিস্থিতিটাও বোঝার চেষ্টা কর, আমার সত্যি ভুল হয়ে গেছে, মাফ করে দে না। এবার তার ঠোঁট উল্টিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কান্না করতে শুরু করে দেয়। আরে সোনা পাখি, বউ আমার, কান্না করিস না। জাঙ্কুক তেকে কমফোর্ট করতে ব্যস্ত। 5 মিনিট যাবৎ কান্না করার পর কান্না শেষ হলে নাকের চিচি জাঙ্কুকের টি শার্টে মুছে দিয়ে তারপর গুটি গুটি পায়ে ওয়াশরুমে চলে যায়। আর এদিকে জাঙ্কুক তার টি শার্ট ধরে ভাবছে, আমার বউ কিনা এইভাবে আমার টি শার্টটা নোংরা করে দিল। কি আর করা জাঙ্কুক, টি শার্টটা বরঞ্চ ধুয়ে নিস। এরই মাঝে একটা লং শাওয়ার কমপ্লিট করে ওয়াশরুম থেকে বের হয়। এই ঠান্ডার মধ্যে এতক্ষণ ধরে কেউ গোসল করে? ঠান্ডা লেগে যাবে তো বউ, তাড়াতাড়ি তোমার চুলটা ঠিকভাবে মুছে ফেলো, আমি ওয়াশরুমে গেলাম। যাই হোক, তার চুল শুকিয়ে জিনের সাথে হাতে হাতে কাজ করতে থাকে। ওদিকে জাঙ্কুকেরও শাওয়ার না কমপ্লিট হলে জাঙ্কুক ঘরে বসে কিছু কাজ করতে থাকে। এরই মাঝে সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে রাত হয়ে গেল। এ পর্যন্ত জাঙ্কুক তের সাথে ভালোভাবে কথাই বলতে পারেনি। আর তের সাথে যদিও কথা বলেছে, কিন্তু হুঁহা ছাড়া কোনো উত্তরই দেয়নি। ধ্যাত, বউ আমার মনে হয় খুব রাগ করছে। এই দাদুটাকে যে কী করবো? দেখ বাবা, দাদু তো আমার ভালোই করতে গেছিল, কিন্তু এবার বউকে মানাবো কীভাবে? আচ্ছা, সমস্যায় পড়লাম।
জাঙ্কুক এবার তার সমস্যা নিয়ে তার দাদুর দৌড়ে হাজির হয়। কিরে নাতি, আমার ঘরে কি করিস? তা কালকে রাতে ভালো করে বোলিং করতে পেরেছিস তো? দাদু কি যে বলো না। আরে বেটা, তুই আর লজ্জা পাস? আমি তো জানতাম তোর লজ্জা শরম বলে কিচ্ছু নাই। আরে দাদু, সেটা কথা না। তাহলে কি কথা? আচ্ছা, তোর মুখটা এরকম প্যাঁচার মতো করে রাখছিস কেন? কি হয়েছে? আচ্ছা দাদু, একটা কথা বলো তো, কালকে রাতে ওই দুধের গ্লাসে তুমি কি ওসব মিশাইছিলে? হ্যাঁ তো, আমি তো মিশালাম। তা কি হয়েছে? উফ দাদু, তোমার নাতির ওসবের প্রয়োজন হয় না। আরে নাতি, তুই যে বললি 1 বলে 5 উইকেট ফেলবি, সেই জন্যই তো আমি বুদ্ধি খাটিয়ে ওসব মিশালাম, বুঝিস না কেন? সেটা তো বুঝছি দাদু, কিন্তু খুবই কি দরকার ছিল? কালকে আমি তেয়ের সাথে ওসব কিছুই করতে চাইছিলাম না। এমনিতেই তড়িঘড়ি করে বিয়েটা করে ফেলেছি, তেকে একটু আমি সময় দিতে চাচ্ছিলাম। আর তুমি তো যা করলে, এখন আমার বউ আমার সাথে কথাই বলছে না। এখন আমার কি হবে বলো তো? মনে হয় প্রচণ্ড রেগে আছে। ও দাদু, কি করে বউকে কথা বলাবো? এ তো বিশাল সমস্যা নাতি, আমাকে তুই আগে বলবি না? আরে দাদু, তুমি কি আমার বলার সময় দিছো? তুমি তো আগেই সব কিছু করে ফেলছো। হোয়াটএভার, যা হয়েছে ওটা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। কিন্তু এখন সেটা বলো যে প্রেজেন্টে আমি কি করব, বউকে কিভাবে কথা বলাবো? তারা নাতি, আমাকে একটু ভাবতে দে। আচ্ছা ঠিক আছে, তুমি ভাবো, আমাকে একটা সমাধান বের করে দাও দাদু। বউয়ের সাথে কথা না বললে আমার তো পেটের ভাত হজম হয় না। ধ্যান, তুই তো আমার থেকেও বেশি বউ পাগলা। আমাকে ভাবতে দে, আমি বুদ্ধি বের করে তোকে বলছি। আচ্ছা ঠিক আছে, ভাবো। যে হোক দাদু তার বিছানায় গা এলিয়ে দিয়ে কপালে বুড়ো আঙ্গুল ঘষছে আর ভাবছে কি করা যায়। আরে নাতি, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে সোফায় বসে তুইও ভাব কি করা যায়। হ্যাঁ দাদু, ভাবছি তো। দাদু নাতি মিলে এক বিশাল ভাবনার জগতে চলে গেছে। ইতিমধ্যে ডিনারের টাইমও হয়ে গেছে, মানে একটা গোটা দিন কেটে গেল, কিন্তু জাঙ্কুক তার বউয়ের সাথে একটা কথা বলতে পারেনি। ও দাদু, পুরো বুদ্ধি পেলে। দেখো না, আম্মু এখন ডিনারের জন্য ডাকছে, আমি কি সারা রাত আমার বউয়ের সাথে কথা না বলে থাকবো? আরে নাতি থাম, একটা বুদ্ধি পেয়েছি। তাই নাকি? কি বুদ্ধি দাদু? শোন, তুই তোর বউকে এমন একটা কথা বলবি যেটা শুনে তোর বউ একদম খুশি হয়ে যাবে। এই একটা কথা ভাবতে তুমি এতক্ষণ লাগিয়ে দিলে দাদু, এত ইজি একটা সমাধান, আর তুমি কিনা এতক্ষণ লাগিয়ে দিলে। এই নাতি, এতই যদি ইজি হয় তাহলে তুই আমার কাছে কিসের জন্য সমাধানের জন্য আসছিস? হ্যাঁ, তুই নিজেই বুদ্ধি বের করতি। আরে দাদু, রেগে যাও কেন? আচ্ছা ঠিক আছে। কিসের ঠিক আছে? আরে বাবা, ধন্যবাদ বুদ্ধিটা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার চল কে ডিনার করে তারপর ঘরে গিয়ে তোর বউকে তুই মানাস। আমার এখন ক্ষুধা লাগছে, এত ভাবা যায় এই বুড়া বয়সে? যাই হোক, ডিনার কমপ্লিট করার পর জাঙ্কুক সে তখন থেকে ঘরের মধ্যে পাইচারি করছে, কিন্তু এখন পর্যন্ত তে ঘরেই আসছে না। কি আজব ব্যাপার, ও আমার এতই রাগ করা করছে যে আজকে আমার ঘরেই আসবে না নাকি? আরে তে অন্য ঘরে গিয়ে ঘুমাবে না তো? না না, এমনটা হতে দিলে তো চলবে না। এমন সময় জাঙ্কুকের দরজায় খট করে আওয়াজ হয়। জাঙ্কুক দরজার দিকে তাকাতেই দেখতে পায় তে মাথা নিচু করে ঘরের ভেতর ঢুকছে। তে, ওই বউ। জাঙ্কুক বলো। আরে বউ, তোমার গাল এরকম টমেটোর মতো লাল টকটক করছে কেন? গালে কি অ্যালার্জি ট্যালার্জি হয়েছে নাকি? কি জানি, হবে হয়তো। আচ্ছা জাঙ্কুক, সামনে থেকে সরো, আমি ঘুমাবো। ওই বউ, আমার সাথে এরকম করছিস কেন? আগে তো কত কথা বলতি, আমার সাথে বেশি কথা বলছিস না, আমার ভালো লাগতেছে না কিন্তু। ওই শোন না। কিন্তু তে জাঙ্কুকের কোনো কথা না শুনে জাঙ্কুককে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে টপাস করে শুয়ে পড়ে। ওই বউ, শোন না, আমি না সত্যি সরি, কালকে না আমি ওরকম করতে চাইনি, বিশ্বাস কর। এরকম রাগ করে থাকিস না, আজকে সারাদিন আমার সাথে তুই ঠিক করে কথাই বলিসনি, আমার তো ভালো লাগে না কিন্তু। ওই তে, ওই বউ। এইদিকে বেচারি তে কালকের কথা মনে করে লাল সবুজ হলুদ বেগুনি হয়ে যাচ্ছে। দেখে জাঙ্কুক ওর রেডিও থামাতে একদমই নারাজ। জাঙ্কুক এত কথা বলছে কিন্তু তে একটা প্রশ্নের উত্তর দিচ্ছে না। জাঙ্কুক তো ভাবছে তে প্রচুর রেগে আছে। জাঙ্কুক তে রাগ ভাঙানোর জন্য তেকে শোয়া থেকে বিছানায় বসিয়ে দিয়ে তেকে জড়িয়ে ধরে। এই বউ, শোনো না, তুমি না চাইছিলা আমি চাকরি করব, আমার চাকরি হয়ে গেছে, এবার অন্তত রাগ করো না। জাঙ্কুকের চাকরি হয়েছে কথাটা শুনে তের চোখ চকচক করে ওঠে। কি বললে জাঙ্কুক? তুমি সত্যি চাকরি পেয়েছো? কিন্তু তুমি না বললে তুমি এখনই চাকরি করবে না? তাহলে চাকরি অ্যাপ্লাই করলে কবে, আবার চাকরি পেলে কবে? সেসব পরে বলবো, কিন্তু আগে আমায় এটা বলো তো, তোমার কি রাগ কমছে? কালকের জন্য সত্যি সরি। আমি কালকের জন্য তোমাকে ক্ষমা করছি তো রে বাবা, খালি কালকের কথা তুলে আমার প্রচন্ড লজ্জা করছে, বোঝো না? এই ওয়েট, তাহলে তোমার গালে কোনো অ্যালার্জি হয় নাই? তোমার লজ্জার জন্যে চোখ মুখ এরকম লাল হয়ে যাচ্ছিল, তাই এইটুকু বুঝিস না? আচ্ছা আর কিছু বলতেছি না, তাই এরকম লজ্জা পেও না বউ। তোমার এরকম লজ্জা পাওয়া মুখ দেখলে তো আমি আবার উল্টাপাল্টা কিছু করে দেবো। তুই চুপ যা, আগে বল তোর চাকরির ব্যাপারে সবটা আমাকে বল। আরে বউ রে, আমি তো অনেক আগেই চাকরির অ্যাপ্লাই করছিলাম,
গতকাল সকালবেলা আমার ফোনে মেসেজ আসছিল যে আমার চাকরিটা হয়ে গেছে, সেই জন্যই তো এত তড়িঘড়ি করে তোকে বিয়ে করে ফেললাম। তাহলে তুই আমাকে মিথ্যা বললি কেন যে তুই চাকরি করবি না? ওটা তো এমনি বলেছিলাম, এবার তো সত্যি বললাম। উফ, তুই সব কথা যেভাবে সিরিয়াসলি বলিস, আমি তো ভেবেছিলাম সত্যি তুই চাকরি করবি না। হয়তো আমার শ্বশুরমশাইয়ের ঘাড়ে বসে বসে খেতে হবে। তোর কি আমাকে দায়িত্ব জ্ঞানহীন পুরুষ বলে মনে হয়? 1 মিনিট আগ পর্যন্ত তাই মনে হতো। তা তোর জয়েনিং ডেট কবে থেকে? আজকেই ছিল, কিন্তু তাহলে তুই গেলি না কেন? আরে আমি তো ভেবেছিলাম তুই রাগ করে আসিস, সেই জন্যেই আমার মন টন খারাপ ছিল, তাই জন্য আর যাই নাই। তবে কালকে থেকে জয়েন করবো, এটা মোটেও ঠিক করিস নি তুই। আরে থাম তো, ওই শোন না বউ, কি হয়েছে? বলতেছি কালকের মতো আবার। চুপ যা শয়তান কথাকার, বেশি কথা বললে একদম তোকে রুম থেকে বের করে দিব। আরে বউ রাখিস কেন? আচ্ছা আমি আর বলতেছি না। যাই হোক, তারপর টেকও ঘুমিয়ে পড়ে। তো এইভাবেই টেকুকে দিনকাল কাটতে থাকে। আর এর মাঝে 2 মাস হয়ে গেছে। একদিন জিনের সাথে রান্না করতে করতে হঠাৎ করে টের মাথা ঘুরে উঠলে জিন তাড়াতাড়ি জাঙ্কুক আর আরেমকে খবর দেয়। এদিকে সেদিন যে হোক একটু বাইরে গিয়েছিল। এদিকে জিন তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। বাসায় ছেলে মানুষ বলতে কেউ নেই, শুধু জিন আর তে অসুস্থ শুনে জাঙ্কুক আর আরিম সাহেব ঝড়ের গতিতে বাড়িতে চলে আসে। কি গো জিন, বৌমার কি হলো? দেখো না আরে, বৌমা কেমন জানি করতেছে, খালি বলতেছে মাথা ঘুরতেছে। ওই আম্মু, আমার বউ কোথায়? আরে লুচ্চার বেটা লুচ্চা, তোর বউ আমার কাছে। দেখ না তে কেমন অসুস্থ হয়ে পড়ছে, ওর নাকি খালি মাথা ঘুরতেছে। আমার বৌমাটার কি হলো বাবা? জিন তেকে সোফায় শুইয়ে দিয়ে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জাঙ্কুক দৌড়ে এসে তের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। কি রে বউ, তোর কি হয়েছে? তুই হঠাৎ এরকম অসুস্থ হয়ে পড়লি কিভাবে? জাঙ্কুক এত প্যানিক করিস না, তেমন কিছু না, মাথাটা না আমার কেমন জানি ঘুরছে। আই থিঙ্ক কালকে অনেকটা কাজ করেছি, এই জন্য এরকম হচ্ছে। তা তোকে আর আমাকে বলি, তোমাদের এত কিসের কাজ লেগে থাকে? কি যে বলিস না বাবা, বাড়িঘর ময়লা হয়েছিল, তাই জন্য আমি আর বৌমা মিলে বাড়িটা পরিষ্কার করছিলাম। আমি কি জানি বৌমায়ের এই অবস্থা হবে? উফ জিন জাঙ্কুক, তোমরা ঝগড়াঝাটি থামাও তো। এই জাঙ্কুক, তুই তাড়াতাড়ি বৌমাকে কোলে করে তোদের ঘরে গিয়ে শুয়ে দে। জাঙ্কুক মিস্টার আরিম সাহেবের কথায় তেকে কোলে তুলতে গেলেই দেখতে পায় তে অলরেডি অজ্ঞান হয়ে গেছে। এতে কি রে, তোর কি হলো? আরে জাঙ্কুক, তেকে দেখে কি করবি? মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি এখন ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। জাঙ্কুক তুই বৌমাকে নিয়ে চলে আয়, আমি গাড়ি বের করছি। তারপর যাই হোক, তেকে নিয়ে জিন আরিম জাঙ্কুক সবাই মিলে হসপিটালে চলে যায়। এদিকে জেহব দাদু তের অসুস্থতার খবর পেয়ে হসপিটালে চলে আসে। এদিকে জাঙ্কুক তো পুরো পাগল হয়ে গেছে। আরিম জিন জাঙ্কুককে কিছুতেই থামাতে পারছে না। ডাক্তার দেখেন না আমার বইয়ে কি হয়েছে, হঠাৎ করে বউ আমার অজ্ঞান হয়ে গেল, একদম হাতে সময় নেই, তাড়াতাড়ি আমার বইয়ে ট্রিটমেন্ট করেন আপনারা। আচ্ছা মিস্টার জিয়ন, ক্লাম ডাউন। আরে রাখেন তো আপনি, ক্লাম ডাউন। এইদিকে আমার বউ অজ্ঞান হয়ে গেছে, চিন্তা আমি পাচ্ছি না। আহা মিস্টার জিয়ন, আপনি বুঝতে পারছেন না কেন? আপনার ওয়াইফকে স্ট্রেচারে তো আগে শোয়াবেন নাকি, তারপর তো আমরা ট্রিটমেন্ট করব। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি ডাক্তার সরি, আমার না মাথা ঠিক নেই। হ্যাঁ সেটা আপনাকে দেখেই বুঝতে পারছি মিস্টার জিয়ন, চিন্তা করবেন না। এই তো আপনার ওয়াইফকে নিয়ে আমরা ভিতরে যাচ্ছি, ট্রিটমেন্ট করে এক্ষুনি বেরোবো। তাড়াতাড়ি। যাই হোক, তারপর ডক্টর তেকে স্ট্রেচারে করে কেবিনের মধ্যে নিয়ে যায়। তারপর ডক্টর ট্রিটমেন্ট করতে থাকে। ইতিমধ্যে তের জ্ঞান ফিরে আসছে। আমি এটা কোথায়? আমার কি হয়েছিল? এই তো মিসেস জিয়ন, আপনার জ্ঞান ফিরে আসছে, আর আপনি এখন হসপিটালে আছেন। আর আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কি? কেন? আবার কি হয়েছে? আপনার কিছুই হয়নি মিসেস জিয়ন, একটা সুখবর আছে। কি বলছেন? আমি অজ্ঞান হয়ে গেছিলাম আর আপনি বলছেন একটা সুখবর আছে? আপনার মাথাটা কি গেছে? আরে মিসেস জিয়ন, আপনি উত্তেজিত হবেন না, এই সময় আপনার উত্তেজিত হওয়া একদমই ঠিক না। মানে আপনি কি বলতে চাইতেছেন? আমার কি হয়েছে? আমি মরে টয়ে যাবো না তো? আরে না, আপনি প্যানিক করবেন না, অ্যাকচুয়ালি আপনি মা হতে চলেছেন। কি আপনি বলতে চাচ্ছেন আমি প্রেগনেন্ট? হ্যাঁ, মানে আমার জাঙ্কুক বাবা হতে চলেছে। আপনার জাঙ্কুক? আরে আমার হাজবেন্ড। ও মিস্টার জিয়ন, হ্যাঁ ওনার কথাই বলছি। আচ্ছা আমার জাঙ্কুক কোথায়? উনি তো কেবিনের বাইরে ওয়েট করছেন। আচ্ছা ধন্যবাদ। তে এক লাফে বিছানা থেকে নেমে এক দৌড়ে জাঙ্কুকের কাছে চলে আসে। জাঙ্কুক! তে তুই ঠিক আছিস তো? ইয়েস আই এম অলরাইট জাঙ্কুক। এবার তো তে জাঙ্কুকের হাত ধরে জাঙ্কুককেও ঘুরাচ্ছে, প্লাস নিজেও ঘুরছে। তে আরে তে কি করতেছিস? তুই একটু আগে অজ্ঞান হয়ে গেছিলি, এরকম করে ঘুরছিস কেন? জাঙ্কুক আমি যে কি পরিমাণে হ্যাপি কি বলবো তোকে। মানে তুই কি বলতেছিস তে, আমি কিছু বুঝতে পারতেছি না। আর তুই এবার থাম তো, এরকম ঘুরলে তোর মাথা তো আবার ঘুরবে, আবার যদি তুই অজ্ঞান হয়ে যাস। ও আর কিচ্ছু হবে না জাঙ্কুক, আই এম সো হ্যাপি। কিন্তু কেন, কি হয়েছে? তুই অজ্ঞান হয়ে গেছিলি, আমি কত টেনশন করছি তুই জানিস, আর তুই এভাবে ঘুরতেছিস। তোর কিসের এত খুশি লাগছে? হ্যাঁ আরে জাঙ্কুক তুই প্রেগনেন্ট। হোয়াট? হ্যাঁ আমি প্রেগনেন্ট মানে? এই তুই কি বলতেছিস? তুই আমার সাথে রাতে কি করছিস? আরে জাঙ্কুক সবকিছু
সিরিয়াসলি নিস কেন? আই মিন টু সে আমি প্রেগনেন্ট। ও ও কি, তুই প্রেগনেন্ট? মানে আমি বাবা হতে চলেছি? উফ মিস্টার জিওন, আপনার ওয়াইফ অনেক লাফালাফি করে, এই সময় একদম লাফালাফি চলবে না। আর তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আম্মু আব্বু দাদু, তোমরা দাঁড়ায় আছো কেন? পুরা মিষ্টির দোকান তুলে আনো, তারপর হসপিটালে সবাইকে খাওয়াও। তোমার ছেলে যে এবার বাবা হবে, হাইরে কি পরিবার খুশি লাগতেছে এবার আমার। তারপর আরেমার যে হোপ চলে যায় মিষ্টি কিনতে। আর এদিকে আমাদের নির্লজ্জ চাঙ্কুক হসপিটালে সবার সামনে 2 মিনিট পর পর তেয়ের গালে টুকুস টুকুস করে পাপ্পি খাচ্ছে। এদিকে আমাদের তেয়ে তো লজ্জায় মরে যায় অবস্থা। এইদিকে জিন বেগম তার চোখের ওপর হাত দিয়ে চোখটা বন্ধ করে রাখছে। আল্লাহ রে আল্লাহ, কি পয়দা করছিলাম, কি নির্লজ্জ, কি বেহাই হাঁচি। হসপিটালের হাজার হাজার মানুষের মধ্যে কিভাবে নির্লজ্জের মতো বইয়ের গালে চুমু খাচ্ছে। তো যাই হোক, হসপিটালে সবাইকে মিষ্টি টিষ্টি খাইয়ে তেকুক, নামজিন, তেহব দাদু সবাই মিলে বাসায় চলে আসে। আর সবাই মিলে তের এত পরিমাণ যত্ন করছে যে তেকে বিছানা থেকে মাটিতে পাই পড়তে দিচ্ছে না। এদিকে এত যত্ন পেতে পেতে আমাদের তের তো বেহাল দশা। জাঙ্কুক তের এতটাই কেয়ার করছে যে তে ওয়াশরুমে যেতে চাইলে জাঙ্কুক তেকে কোলে করে ওয়াশরুমে দিয়ে আসে, আবার নিয়ে আসে। জাঙ্কুক, আমার তো পা আছে নাকি? তাতে কি, তুই তোর এই ছোট ছোট পা দিয়ে হাঁটলে আমার বেবির কষ্ট হবে তো। আরে একটা দুটা বেবি নাকি, পুরো 5-5টা বেবি আছে দেখিস। পাগল হয়েছিস তুই? পাগল না রে, পাগল না। দেখিস, তোর আমার পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নাই। আর এদিকে আধ ঘন্টা পর পর জিন বেগম বিভিন্ন ফলমূল খাবার দাবার নিয়ে এসে তের সামনে হাজির করছে। আর আরিম সাহেব যত্ন সহকারে তেকে খাবারগুলো খাইয়ে দিচ্ছে। আর যে হোপ দাদু তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এভাবে করেই তের ডেলিভারি ডেট চলে আসে। তেকে ওটি রুমে নেওয়া হয়েছে। তে তো ব্যথা চিল্লাচিল্লি করছে। এদিকে তের চিল্লাচিল্লি শুনে জাঙ্কুক তো কান্না করতে করতে বন্যা ভাসিয়ে দিয়েছে। এদিকে হসপিটালে সবাই জাঙ্কুককে দেখে তো হতবাক। আর জিন আরিমের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। জাঙ্কুক এমন বিহেভ করছে মনে হচ্ছে তের না, জাঙ্কুকেরই ডেলিভারি হচ্ছে। আর যে হোক দাদু জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, নাতি রে কান্না করিস না, এই যে তোর বাপ এই আরিম যখন হয়েছিল না, তোর দাদিমা যন্ত্রণায় কি যে ছটপট করছিল, আমিও তোর মতো কান্না করে দিয়েছিলাম রে। আজকে তোর দাদিমার কথা খুব মনে পড়ছে। ই দাদু, আমার বউয়ের অনেক ব্যথা করছে তাই না? ওরে নাতি রে কান্দিস না, তোর কান্না দেখে এবার তো আমারও কান্না চলে আসছে রে নাতি। দাদু নাতির এরকম কাণ্ড দেখে আর আমার জিন তো এখন মাথা চাপড়াচ্ছে। ইতিমধ্যে তে ডেলিভারি কমপ্লিট। জাঙ্কুকের ধারণা ছিল 5টা বেবি হবে, কিন্তু একটা কম হয়েছে, মানে 4টা হয়েছে। 3টা ছেলে আর একটা মেয়ে। মিস্টার জিওন, কনগ্রাচুলেশনস, আপনার 4টা বেবি হয়েছে। আরে বেবি পরে, আগে বলেন আমার বউয়ের কি অবস্থা? আমার বউ অনেক কষ্ট পাচ্ছে তাই না? জাঙ্কুকের এরকম কান্না দেখে নার্স তো হতবাক। ছেলে মানুষ এরকম করে কান্না করে বুঝি? না মানে আপনার বউ একদম সুস্থ আছে। এই নিন আপনার বেবি। বেবি পরে নেবো, আগে আমার বউকে দেখবো আমি। না মানে এখন তো আপনার ওয়াইফকে দেখানো যাবে না। অ্যাকচুয়ালি ওনার এখনও অপারেশন চলছে, বুঝতেই পারছেন, সিজার অপারেশন। আধা ঘন্টার মাঝেই কেবিনে শিফট করা হবে, তখন আপনি আপনার ওয়াইফের সাথে দেখা করতে পারবেন। আর আপনার ওয়াইফ একদম সুস্থ আছে এখন। ততক্ষণ আপনার বেবিকে কোলে নেন। জাঙ্কুক তার মেয়েকে কোলে নেয়। আর যে হোক, জিন, আরিম বাকি 3জন ছেলেকে কোলে নেয়। কিন্তু সমস্যা হচ্ছে, যে হোক, জিন, আরিম যে 3টা ছেলেকে কোলে নিয়েছে তারা 3জনই চুপ করে আছে, মানে কান্না করছে না। কিন্তু এদিকে জাঙ্কুকের কোলে জাঙ্কুকের মেয়ে ইচ্ছে মতো গলা ফাটিয়ে ফাটিয়ে কান্না করছে। আর ইচ্ছে মতো তার ছোট্ট ছোট হাত দিয়ে জাঙ্কুককে থাবড়ানি দিচ্ছে। এই তো ঠিকই আছে, তুই তো চাউরা রে জাঙ্কুক, তোর মাইয়া ঠিকই বুঝছে। তোর মেয়েটা বড় হোক, তারপর বুঝতে পারবি। অসভ্য বেয়াদব কথাকার। যাই হোক, এর মাঝে তেকে কেবিনে শিফট করা হয়। জাঙ্কুক এখন পর্যন্ত তার মেয়েকে কোলে রেখেছে। এখন জাঙ্কুকের মেয়ে জাঙ্কুকের কোলে ঘুমিয়ে গেছে। ইতিমধ্যে তেরও জ্ঞান ফিরে আসছে। ওই তে বউ, তোর জ্ঞান ফিরছে? হ্যাঁ রে জাঙ্কুক, আমার জ্ঞান ফিরছে। বউ, এখনো তুমি আমাকে এভাবে তুই তুই করে বলবে? আরে জাঙ্কুক, আমি তুমিও তো বলি নাকি, ওই মাঝে মাঝে তুই হয়ে যায় আর কি। যাই হোক বউ, দেখছো আমাদের 4টা বেবি হয়েছে। বুঝলাম না আর একটা হলো না কেন? যাই হোক, না হয়েছে না হোক, তুই আগে সুস্থ হ, তারপর ওকেও আনার ব্যবস্থা করবো। চুপ কর যাওরা, এমনিতে 4টাকে কি করে সামলাবি সেটা ভাব, আবার আরেকটা না ব্যবস্থা করবো। অসভ্য কথাকার, আমার মেয়েকে আমার কাছে দিয়ে চলে যায় মর। লুচ্চা কথাকার। বউ, তুই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলি, তুই শোনারই যোগ্য। বউ। এমন সময় কেবিনে একজন নার্স আসে। মিস্টার জিওন, এবার যে আপনাকে কেবিন থেকে বেরোতে হবে। কেন? আমি আমার বউয়ের কাছ থেকে যাব কেন? জাঙ্কুকের এহেন কথায় নার্সটা লজ্জায় পড়ে যায়। না মানে মিস্টার জিওন, অপারেশনের জন্য আপনার ওয়াইফের অনেক ব্লাড লস হয়েছে, উনি এখন অনেক দুর্বল। ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দেবো। তার জন্যই আর কি আমি আপনাকে বলছি যদি বাইরে যেতেন। কেন, আমি আমার বউয়ের কাছে থাকলে কোনো সমস্যা? ওনাকে এখন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আপনি থেকে কি করবেন? তাছাড়া আপনার কোলে বাচ্চা আছে, কান্না করে উঠলে পেশেন্টের সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চা আমি আমার আব্বু আম্মুকে দিয়ে আসছি,
আমি আমার বউয়ের কাছে থাকবো, আমি কোথাও যাবো না আমার বউকে ছেড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার সাথে গল্প করবেন না। এদিকে তো তেল লজ্জায় চোখ খিচে বন্ধ করে আছে, আর জাঙ্কুক কেবিন থেকে বের হয়ে জেহব দাদুর কাছে গিয়ে জাঙ্কুক তার মেয়েকে দেয়। আরে নাতি, কি হলো? তোর ছেলে আমার কাছে আবার মেয়েকেও দিচ্ছিস? এতজনকে আমি সামলাতে পারি এই বুড়া বয়সে? তোমাকে আর সামলাতে হবে না, আমি জিমিনাপু আর সুগা ভাইয়াকে কল করে দিয়েছি। ওরা কিছুক্ষণের মাঝে চলে আসবে। তারপর আমার ছেলে আর মেয়েকে আমার আপু আর দুলাভাই কোলে নেবে। আর তারপর তুমি আরাম করে পায়ের ওপর পা তুলে ঘুমিও, ঠিক আছে? এই নাতি, ভুলে যাস না কিন্তু, তোর এই 4টা উইকেট পড়ার পেছনে আমার অবদান আছে। মিস্টার জেহবের কথা শুনে ওখানে উপস্থিত নার্স আর ডাক্তার তো জেহব দাদুর দিকে হা করে তাকিয়ে আছে, মানে ব্যাপারটা ওরা অন্যভাবে নিয়েছে। আপা, কি বলছেন আপনি? মান সম্মান তো কিচ্ছু রাখবেন না দেখছি। মান সম্মান না রাখার কি আছে? আমি তো ওই বিশেষ পাউডারটা জাঙ্কুককে খাইয়েছিলাম দুধের মধ্যে। এদিকে জেহব দাদুর কথা শুনে জাঙ্কুকও লজ্জা পেয়ে গেছে। জাঙ্কুক তার মেয়েকে দাদুর কাছে দিয়ে এক দৌড়ে তের কাছে চলে যায়। তারপর তের হাত ধরে তের সাথে ঘুমিয়ে যায়। আর এখানেই আমার স্টোরিটাও শেষ হয়ে যায়। তো স্টোরিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, ঠিক আছে? অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার! নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের।